আপনারা সবাই জানেন যে আমাদের এবারের যে সফট স্কিল ফান্ডামেন্টাল যে দ্বিতীয় ব্যাচের কোর্সটা, আমাদের থিম ছিল সেলফ মাস্টারি, এবং আমরা এই 10টা টপিক এমনভাবে সাজিয়েছিলাম যেই টপিকগুলোর উপরে বেসিস করে একটা মানুষের টোটাল পার্সোনাল ডেভেলপমেন্টের সুযোগ থাকে। এবং এই টপিকগুলো যদি কেউ আয়ত্ত করতে পারে এবং এই টপিকগুলোর উপরে যদি প্র্যাকটিস করে, তাহলে তারা ধীরে ধীরে সেলফ মাস্টারির দিকে যেতে পারবে। তো যদিও আমাদের যেহেতু বিভিন্ন জায়গা থেকে ট্রেনারদেরকে নিয়ে আমাদের এই প্রোগ্রামটা সাজাতে হয়েছে, যার ফলে হয়তো সিকোয়েন্সটা আমরা ঠিক রাখতে পারি নাই, বা প্রত্যেকটা সেশনের যে একটা ধারাবাহিকতা সেটাও হয়তো আমরা মেনটেন করতে পারি নাই। কিন্তু তারপর আমরা চেষ্টা করেছি যাতে অন্তত টপিকগুলো যাতে কভার করা যায় এবং সেখান থেকে যাতে ইনসাইট কিছু আমরা পেতে পারি। সেলফ মাস্টারির বেস হলো সেলফ অ্যাওয়ারনেস, এটা আপনারা সবাই জানেন। তো শুরুটা যদি এটা দিয়ে হতো তাহলে হয়তো আরো ভালো হতো। তো যাই হোক, যে কারণেই হোক এই সেশনটা এখন আমরা নিচ্ছি। তবে আমাদের ইচ্ছা আছে ইন ফিউচারে যখন আমরা আমাদের কোর্সটা ডিজাইন করব, তখন অবশ্যই আমরা এই বিষয়গুলো মাথায় রাখব এবং সেভাবেই আমরা আমাদের কোর্স ডিজাইন করব। এবং তখন হয়তো আমরা আমাদের প্রত্যাশার অনুযায়ী আপনাদেরকে ডেলিভারি দিতে পারবো। তো যাই হোক, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমরা অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। তবে শুরুর আগে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আজকের সেশনটা আমরা যাতে ইন্টারেক্টিভ হয়, কারণ যদি এই যে সেলফ অ্যাওয়ারনেসের যে বিষয়টা, সেই বিষয়টা আসলে শুধু নলেজ গ্যাদারের কোনো বিষয় না, এটা জাস্ট ইন্টারেক্টিভের মাধ্যমে একটা প্র্যাকটিসের মাধ্যমে নিজের অ্যাওয়ারনেসটা বৃদ্ধি করা। এবং সেটা যদি আমরা কিছুটা হলো চেষ্টা করি 1-1.5 ঘন্টার মধ্যে, তাহলে হয়তো আমিও আপনাদের কাছ থেকে কিছু শিখতে পারবো, জানতে পারবো। আরেকটা আমার আছে যে আজকের এই সেশনে আমি একটা প্র্যাকটিস করব, সেজন্য আপনাদের সম্ভব হলে আপনাদের একটা এক্সট্রা একটা ডিভাইস রাখবেন, যেটার দ্বারা আমরা একটা menti.com এ একটা প্র্যাকটিস করব। সেই জন্য আপনারা আপনাদের সাথে আরেকটা ডিভাইস রাখতে পারেন যেটা অ্যান্ড্রয়েড সাপোর্ট করে, যাতে আমরা ইন্টারনেটে আমরা সরাসরি একটা সার্ভে করব আর কি menti.com এর মাধ্যমে। তো এই জন্য আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি আপনারা আপনাদের ডিভাইসটার সাথে রাখবেন। তো যাই হোক, আমরা শুরু করতে যাচ্ছি। আমি আমার স্লাইডটা শেয়ার করছি। আমার স্লাইডটা কি দেখা যাচ্ছে? জি, এখনো শো করে নাই। জি, এসছে। ওকে, ফাইন। আচ্ছা, আমি ভিডিওটা দেখতে পাচ্ছি না। ওকে, দেখা যাচ্ছে না? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। তো আজকের আমাদের টপিক হলো সেলফ অ্যাওয়ারনেস। আমার বিশ্বাস যে আপনারা সবাই এটা সম্পর্কে কিছুটা হলো ধারণা আছে। তবে আমার রিকোয়েস্ট থাকবে যদি আপনারা একটু শেয়ার করেন যে আসলে সেলফ অ্যাওয়ারনেস বলতে
আমরা কে কি বুঝি? আপনাদের মধ্যে থেকে যদি কেউ একটু শেয়ার করতেন। কেউ কি একটু শেয়ার করবেন? আর যে কেউ কি স্যার মাইক্রোফোন আনমিউট করে বলতে পারবে নাকি স্যার চ্যাটিং বলতে হবে? হ্যাঁ হ্যাঁ বলতে পারবেন। হ্যাঁ চ্যাটিং। আচ্ছা, একজন বলছেন নোয়িং ওয়ানস ওন সেলফ। ফাইন। আর কেউ? এখানে দুইটা ওয়ার্ড আছে, একটা সেলফ আর একটা অ্যাওয়ারনেস। একসাথে আমরা সেলফ অ্যাওয়ারনেস বলছি, তাহলে অ্যাকচুয়ালি সেলফ অ্যাওয়ারনেস বলতে আমরা কি বুঝি, বা আমরা যারা এখানে এসেছি আমরা আসলে কি বুঝতে চাই, বা কেন এই সেলফ অ্যাওয়ারনেস প্রোগ্রামে আমরা কেন অ্যাটেন্ড করছি? একজন বলছেন সেলফ অ্যাওয়ারনেস ইজ দ্য অ্যাবিলিটি নো অ্যাবাউট ইউর সেলফ। ফাইন। এনিওয়ান? আরেকজন বলছেন আশরাফুল চৌধুরী ভাই বলছেন আন্ডারস্ট্যান্ডিং ওন ভ্যালু অ্যান্ড অ্যাটিটিউড টু লাইফ। ফাইন। তো ঠিক স্যার, আছে, আমরা আমাদের জি স্যার নিজের কথা বা কাজ এগুলো সম্পর্কে কনসিয়াসনেস থাকা। গুড। নিজের কথা এবং কাজ সম্পর্কে কনসাস থাকা। গুড। আসসালামু আলাইকুম আরেকজন বলছেন নোয়িং ওন স্ট্রেংথ, উইকনেস, থ্রেট অ্যান্ড অপরচুনিটি। ফাইন। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জাহিদ? যে যদি এক কথায় বলতে চাই যে নিজের লাইফের পারপাসটা জানা, যে আমি আসলে কে, আমি আসলে কি চাই, আর জি আমার আশেপাশে পরিবেশ সম্বন্ধে জানা, আমি যে কাজগুলো করতেছি সেটাকে আমার নিয়ন্ত্রণে আছে কিনা। কারণ কি আমরা অনেক সময় এরকম হয় যে আমাদের এনভায়রনমেন্টাল কর্তৃক মানে প্রেসারাইজড হয়ে কোনো একটা কাজ করতেছি। তো যেরকম জি আরেকজন বলতেছিল নিজের স্ট্রেংথ সম্বন্ধে জানা, নিজের উইকনেস সম্বন্ধে জানা, আর সঠিক সময়ে সঠিক কাজটা করতে পারতেছি কিনা, মানে আলটিমেটলি নিজের উপর কন্ট্রোল আছে কিনা, সেই বিষয়গুলো জানা হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস। যে আমি আমার প্রত্যেকটা পদক্ষেপ সম্বন্ধে জানি এবং আমার উপর আমার কন্ট্রোল আছে। ধন্যবাদ। ফাইন। আচ্ছা, এখন তাহলে আমি শুরুতেই চলে যাচ্ছি। আমি যেটা বলছিলাম যে আমরা menti.com এ একটা সার্ভে করব, সেই সার্ভে। আপনারা সবাই যার যার ইয়া নেবেন, আরেকটা যেই ডিভাইস আপনারা সাথে রেখেছেন সেই ডিভাইসে আপনারা menti.com এ যাবেন। আচ্ছা, আপনাদের স্লাইডটা দেখতে পাচ্ছেন তাই না? জি স্যার। আপনারা এই যে উপরে আমরা লিখে রাখছি menti.com এ যাবেন এবং সেখানে গেলে একটা
কোড বসাবার জায়গা আসবে, সেই জায়গায় আপনারা এই যে 97266699 এই কোডটা বসে আপনারা সেখানে ইয়ে করবেন, পার্টিসিপেট করবেন। এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, আর ইউ অ্যাওয়ার অ্যাবাউট ইউর সেলফ? আপনারা ইয়েস হলে ইয়েস, নো হলে নো দিবেন। ফাইন, অলরেডি ভোট শুরু হয়ে গেছে। একজন দিয়েছেন, একটু কাইন্ডলি দ্রুত করবেন, তাহলে আমরা মানে তাড়াতাড়ি শেষ করতে পারবো আর কি। আমরা এখানে প্রায় 23 জন আছি, আমরা সবাই যদি দ্রুত ভোটটা দিয়ে দিই তাহলে আমরা একটা রেজাল্ট পাবো। তিনজন ভোট দিয়েছেন। আপনাদের যদি কারো কোনো চ্যালেঞ্জ হয় যে ওই জায়গায় প্রবেশ করতে, একটু তাহলে আমাকে বলবেন। আমরা মাত্র 3 জনে ভোট দিয়েছেন। যারা পরে জয়েন করছেন তাদেরকেও বলছি যে আপনারা আপনাদের ডিভাইসে menti.com এ যাবেন এবং আমাদের এই স্ক্রিনে যেই নাম্বারটা দেখাচ্ছে 97266699 এই কোড এন্ট্রি করে আপনারা আপনাদের ভোট দিবেন যে আর ইউ অ্যাওয়ার অ্যাবাউট ইউর সেলফ। এখানে ইয়েস অর নো দুইটা আছে, আপনি যে কোনো একটাতে ভোট দিতে পারেন। আমরা 10 জনে ভোট দিয়েছি। এটা নিতে একটু দেরি করছে আর কি, এই জন্য। তাই না? জি, আমিও একটা ভোট দিয়েছি। আমরা এখন 25 জন আছি, ভোট দিয়েছে 12 জন। আচ্ছা, আমার মনে হয় আমরা ইয়া না করি, তাহলে আমরা মোটামুটি রেজাল্ট পেয়ে গেছি যে 14 জন এখানে ভোট দিয়েছেন বা তাদের কমেন্টস এখানে দিয়েছেন। যে কোশ্চেনটা ছিল আর ইউ অ্যাওয়ার অ্যাবাউট ইউরসেলফ, মানে আমি কি আমার নিজের সম্পর্কে সচেতন, তো এটাতে 12 জনে দিয়েছেন হ্যাঁ এবং 2 জন দিয়েছেন নো। আমি স্ক্রিনটা এবার স্টপ করছি। তো এইটা যে আমরা একটা কোশ্চেনারিজ করলাম, তো এটার মাধ্যমে যে জিনিসটা এসেছে যে আমরা 14 জনে একটা কোশ্চেনের আনসার দিয়েছি, এর মধ্যে 12 জন বলছেন যে আমরা আমাদের সম্পর্কে অ্যাওয়ার বা আমি সেলফ অ্যাওয়ার, আর 2 জন বলছেন যে আমি অ্যাওয়ার না। হার্ভার্ড ইউনিভার্সিটিতে একটা রিসার্চ হয়েছিল এটার উপরে। সেখানে বিশ্ববিখ্যাত সাইকোলজিস্ট তাশা ইউরিচ এই রিসার্চটা করেছিলেন এবং তার একটা বইও পরবর্তীতে রচনা করেছিলেন, সেই বইটার নাম ছিল ইনসাইট। তিনিও রিসার্চে দেখিয়েছেন যে 95% লোক মনে করে
যে আসলে তারা সেলফ অ্যাওয়ার, নিজের সম্পর্কে সচেতন বা নিজের সম্পর্কে জানে। কিন্তু বাস্তব সত্য কথা হলো যে অনলি 10 to 15% লোক সত্যিকার ভাবে সেলফ অ্যাওয়ার। আজকের এই যে আমরা যে menti.com এ যে ডাটাটা নিলাম সেখানে কিন্তু এই জিনিসটা পেয়েছি। বেশিরভাগ লোকেই কিন্তু মনে করছে যে আমরা আমাদের সম্পর্কে বা আমার সেলফ অ্যাওয়ারনেসটা ভালো আছে বা আমি সেলফ অ্যাওয়ার। আর কম সংখ্যক লোক বলছে যে না আমি সেলফ অ্যাওয়ার না। তাহলে এই হলো বাস্তবতা যে আসলে আমরা বেশিরভাগ লোক মনে করি আমরা সেলফ অ্যাওয়ার, কিন্তু আসলে সত্যিকার অর্থে দেখা গেছে যদি আমরা একটু ইনসাইট অ্যানালাইসিস করি বা একটু যদি গভীরভাবে অ্যানালাইসিস করি তাহলে দেখা যাবে যে আসলে আমরা বেশিরভাগ মানুষই আমার নিজের সম্পর্কে অ্যাওয়ার না। আমাদের পরবর্তী আলোচনাগুলোর মধ্য দিয়ে এই জিনিসগুলো আমরা বের করার চেষ্টা করব। তো আশা করি স্লাইডটা দেখা যাচ্ছে। তো আমরা আজকের আলোচনায় যে জিনিসগুলো জানবো সেটা হলো যে what is self awareness, why self awareness is important for us, and how we can build our awareness. আমি প্রথমে একটা দুঃসংবাদ দিয়েছি যে আসলে বেশিরভাগ লোকই আমরা মনে করি অ্যাওয়ার, কিন্তু আসলে সত্যিকার অর্থে আমরা অ্যাওয়ার না। আর একটা সুখবর আছে যে এই যে অ্যাওয়ারনেস এটা কিন্তু বিল্ড করা যায়, এটা একটা লার্নড অ্যাবিলিটি। এই অ্যাবিলিটি আমরা কিন্তু অর্জন করতে পারি। সুতরাং আজকের এই সেশনের মধ্য দিয়ে আমরা কিছু টুলস এবং টেকনিক জেনে নেব যার মাধ্যমে আমাদের অ্যাওয়ারনেসটা আমরা বিল্ড আপ করতে পারি। কারণ আমরা জানি যে অ্যাজ এ হিউম্যান বিং আমরা সবাই কিন্তু প্রবলেম সলভার, এবং প্রতিনিয়ত আমাদেরকে কোনো না কোনো প্রবলেম সলভ করতেই হচ্ছে। আর এই যে প্রবলেমকে সলিউশন করছি, এই সলিউশনের প্রাথমিক স্টেপটা শুরু হয় অ্যাওয়ারনেস থেকে। অ্যাওয়ারনেস থেকেই আমাদের পারসেপশনটা তৈরি হয়, এবং সেই পারসেপশনের বেসিসেই কিন্তু আমরা আমাদের এই সলিউশনগুলো করে থাকি। সুতরাং যে কোনো প্রবলেমকে যদি আপনি পুঙ্খানুপুঙ্খভাবে সলভ করতে চান বা আমরা চাই, বা কোনো একটা বিষয় যদি আমরা পুঙ্খানুপুঙ্খভাবে অর্জন করতে চাই, তাহলে অ্যাওয়ারনেসটা একদম ভিত্তি হিসেবে কাজ করে। সুতরাং আমরা যদি আমার সম্পর্কে বা আমার কাজ সম্পর্কে, আমার আশেপাশ সম্পর্কে যদি আমি অ্যাওয়ার না থাকি, তাহলে কিন্তু আমার পরের স্টেপগুলো ইফেক্টিভ হবে না। তো আজকের এজেন্ডা আমরা বলেছি যে হোয়াট ইজ সেলফ অ্যাওয়ারনেস, হোয়াই সেলফ অ্যাওয়ারনেস, অ্যান্ড হাউ উই ক্যান মেজার অ্যান্ড ইমপ্রুভ আওয়ার সেলফ অ্যাওয়ারনেস লেভেল। তো প্রথমে আমরা যাব ডাইমেনশনাল ওয়ার্ল্ড। যে আমরা জানি যে আমাদের এই যে ডাইমেনশনাল ওয়ার্ল্ড চলছে, সেটা যে আমি এবং আমার পরিবেশ, এটার মধ্যে 4টা স্তরে আমরা দেখতে পাই। একদম আউটার সার্কেল আমরা দেখতে পাচ্ছি সেন্স, দেন মাইন্ড, তারপরে ইনসাইড হলো ইগো, একদম সবার ইনসাইড হলো ট্রু সেলফ, আমার সত্যিকার অর্থে আমি যা সেটা। তাহলে আমরা এই সেলফ অ্যাওয়ারনেস বলতে আমরা বুঝাতে চাচ্ছি বা বুঝতে চাচ্ছি যে এই যে ট্রু সেলফ, হোয়াট ইজ এ ট্রু সেলফ। তো আমরা এখন জেনে নিব যে হোয়াট ইজ সেলফ অ্যাওয়ারনেস। আপনারা যে কথাগুলো বলেছেন এই কথাগুলোই আসবে ঘুরে ফিরে, কিন্তু আমরা একটু সংজ্ঞা আকারে দেখার চেষ্টা করছি। যে বলছে যে দ্য অ্যাবিলিটি, কারণ আমি কিন্তু প্রথমে বলেছি সেলফ অ্যাওয়ারনেসটা কিন্তু একটা লার্নড অ্যাবিলিটি, এটা কিন্তু আমরা ইচ্ছা করলে এই অ্যাওয়ারনেসটা আমরা বৃদ্ধি করতে পারি। কিন্তু
আমরা মানুষরা দীর্ঘদিন যাবৎ এই অ্যাওয়ারনেস থেকে দূরে থাকার কারণে, বিশেষ করে এই পারিপার্শ্বিক পরিবেশের প্রতি বা পারিপার্শ্বিক জগতের প্রতি এত বেশি ইনভলভমেন্ট থাকার প্রতি আমরা কিন্তু আমাদের সম্পর্কে সেলফ অ্যাওয়ারনেসটা হারিয়ে ফেলছি। আপনি দেখেন এখনো যদি ছোট ছোট প্রাণী, যে সকল প্রাণী আছে, তারাও কিন্তু টের পায় যে কবে বৃষ্টি হবে, কবে ঝড় হবে, কবে কি হবে, সেই বিষয়ে কিন্তু তারা পূর্ব থেকেই জানতে পারে। কিন্তু শত শত বছর, হাজার হাজার বছর ধরে এই যে মানব সমাজ ক্রমোন্নতি হলো, তাদের জ্ঞান বিজ্ঞানের এত উন্নতি হলো, এবং আমাদের এই মস্তিষ্ক ইউজ করে এত যন্ত্র, এত প্রযুক্তির আমরা আবিষ্কার করলাম, করে কি হলাম? আমরা কিন্তু সেই প্রযুক্তির উপরে নির্ভরশীলতা আমাদের বেড়ে গেছে। আমরা সৃষ্টি শ্রেষ্ঠ জীব হিসাবে আমরা নিজেদেরকে দাবি করি, কিন্তু আমরা কিন্তু একটা প্রযুক্তির উপর নির্ভরশীলতা ছাড়া আমরা প্রকৃতির এই ইনফরমেশনটা আমরা কিন্তু এখন ধরতে পারি না। আমি আমার ভিতরের ইনফরমেশন আমি জানতে পারি না, বুঝতে পারি না। তো এই জন্য সেলফ অ্যাওয়ারনেসকে বলা হচ্ছে দ্য অ্যাবিলিটি টু টেক অ্যান অনেস্ট লুক at your life without attachment to it being right or wrong. মানে সত্যিকার অর্থে আমি কি, সেটা ভালো না মন্দ, সেটা জাজমেন্ট করে নয়, অ্যাজ ইট ইজ, আমি যা, সেই জিনিসটা সম্পর্কে বোঝা বা সেইভাবে নিজেকে দেখা, সেটাই হলো সেলফ অ্যাওয়ারনেস। এখানে আরেকটা সংজ্ঞা আসছে, এটা হলো দ্য অ্যাবিলিটি টু সি ইউরসেলফ ক্লিয়ারলি and objectively through reflection and introspection. তার মানে কি, যে আমি আমাকে যেভাবে দেখছি আসলে সত্যিকার অর্থে কি আমি তাই, বা অন্য আমাকে যেভাবে ভাবছে আমি কি তাই? আসলে তা না। একজন বিখ্যাত সোশিওলজিস্ট চার্লস হার্টন কোলি, উনি খুব সুন্দরভাবে বলেছিলেন, I am not what I think I am. I am not what you think I am. But I am what I think you think I am. তো যাই হোক, এই সেলফ অ্যাওয়ারনেসের কথা আসলেই প্রথমে যে প্রশ্নটা আমাদের ভিতরে জাগে সেটা হলো হু অ্যাম আই। আমরা যদি আমাদের নিজেদেরকে জিজ্ঞেস করি যে হু অ্যাম আই, আমরা বেশিরভাগ মানুষই আমরা আমাদেরকে পরিচয় দিই কিভাবে, যে আমি সাইফুল, আমি তারেক, আমি অমুক। আরেকটু যদি ডিটেলস জিজ্ঞেস করেন, হ্যাঁ, তখন আমরা কি বলি, আমার প্রফেশনটা বলি, যে না আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি প্রফেসর। কিন্তু সত্যিকার অর্থে হু অ্যাম আই, এই কোশ্চেন এর উত্তর খোঁজার জন্য কিন্তু যুগ যুগ ধরে, শত শত বছর ধরে সবাই চেষ্টা চালিয়ে যাচ্ছে, এবং এই জানার জন্যই, এই জানার জার্নির মধ্যে দিয়ে সবাই আমরা চেষ্টা করছি। এখন যদি আমরা কোশ্চেন করি যে হু অ্যাম আই, এবং এটা যদি আমরা জানতে চাই, বিভিন্ন সায়েন্টিস্ট বা সোশিওলজিস্ট, তারপরে সাইকোলজিস্টরা বিভিন্ন ভাবে সেগুলো ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু ফুললি সলিউশনে এখনো পর্যন্ত কেউ আসতে পারেনি বা আসা যাচ্ছে না, কারণ এটা হলো একটা লাইফ লং জার্নি। শুধু নিজেকে জানার জন্যই একটা মানুষ তার পুরো লাইফ কাটিয়ে দিতে পারে।
কারণ বলা হয়েছে যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে তার সবকিছুই এই আমার ভিতরে, আমি যাকে আমার বলছি তার ভিতরেই রয়েছে। সুতরাং যদি আমি আমাকে জানতে চাই তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ডকে জানতে হবে। সেটা কি কখনো সম্ভব? একটা মানুষের এক জীবনে কি সেটা সম্ভব? কিন্তু তারপর আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি নিজেকে জানার, নিজেকে চেনার, নিজেকে অনেকটা বেশি অ্যাওয়ার রাখার, যাতে আমি আমার যে কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি সেই জায়গায় যাতে আমি অন্তত পৌঁছতে পারি। এখন আমরা জানবো যে হোয়াই সেলফ অ্যাওয়ারনেস, কেন এই সেলফ অ্যাওয়ারনেস নিয়ে আমরা আলাপ করছি, বা কেন এই সেলফ অ্যাওয়ারনেস আমাদের খুব বেশি আমাদের স্টাডি করা দরকার, খুব বেশি আমাদের বোঝা দরকার। সেই বিষয়গুলো আমরা বোঝার একটু চেষ্টা করব। আমি প্রথমে যেই কোডটা এখানে তুলে ধরেছি সেটা হলো, আপনারা সবাই আমাদের আল কোরআনের সূরা বাকারার 148 নম্বর আয়াত এখানে আছে। For every nation there is a direction to which they face, so hasten towards all that is good. তার মানে কি আমাদের প্রত্যেকেরই একটা নির্দিষ্ট ডিরেকশন আছে যেখানে আমাকে ফেস করতে হবে, যেদিকে আমাকে যেতে হবে। ভগবত গীতায় একটা কথা আসছে, ইট ইজ বেটার টু লিভ ইউর ওন ডেস্টিনি ইমপারফেক্টলি than to live an imitation of somebody else life with perfection. এখানে গসপেল অফ থমাসের একটা উক্তি আসছে, আনলেস ইউ নো ইউরসেলফ ইউ ডোয়েল ইন এ স্টেট অবজেক্ট পভার্টি। সক্রেটিস তো বলেইছেন নো দাই সেলফ। জন সি ম্যাক্সওয়েল উনি বলছেন, আই হ্যাভ টু নো মি টু গ্রো মি। এখানে প্রত্যেকটা ধর্মে, প্রত্যেকটা বিজ্ঞানে বা সমাজ বিজ্ঞানে বলেন, অর্থনীতিতে বলেন, এই যে ম্যানেজমেন্টে বলেন, সবাই যে যে লাইনে কাজ করছেন, কিন্তু আলটিমেটলি কিন্তু একটা কথা সবাই বলার চেষ্টা করছে যে নিজেকে জানো, নিজেকে গ্রো করো। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আরেকটা রিসার্চে দেখা গেছে যে সেলফ অ্যাওয়ারনেস লিডস টু বেটার টিম পারফরমেন্স। এই রিসার্চে কয়েকটা টপিকের উপরে ওরা অ্যানালাইসিসটা করেছেন, সেটা হলো ডিসিশন কোয়ালিটি, কোঅর্ডিনেশন অ্যান্ড কনফ্লিক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে টিমের উপর কাজ করেছে। অবজারভেশন করা হয়েছে যে যে সকল টিমের মেম্বাররা বেশি, তাদের সেলফ অ্যাওয়ারনেস লেভেলটা যাদের বেশি, তাদের ডিসিশন কোয়ালিটি বেটার, কোঅর্ডিনেশন বেটার, অ্যান্ড কনফ্লিক্ট ম্যানেজমেন্টে তারা খুব পটু। এখানে ডাটা দেখলে আমরা সেটা বুঝতে পারছি, এবং তাদের প্রবাবিলিটি অফ সাকসেস রেটটা এরকম দেখা। তো সেই জন্যই সেলফ অ্যাওয়ারনেস আমাদের দরকার। আচ্ছা, আমি তো এক নাগারে বললাম, এখন যদি এই যতক্ষণ বললাম এর ভিতরে কারো কোনো যদি কোশ্চেন বা কোনো মন্তব্য থাকে আপনারা একটু শেয়ার করতে পারেন। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে স্যার। এখানে আমি এই যে কয়েকটা বিষয় ডিসকাস করলাম, এর মধ্যে যদি আপনাদের কোনো কোশ্চেন বা কোনো অবজারভেশন বা কোনো মন্তব্য থাকে
আমরা কিন্তু আজকে কিন্তু মানে আমি কোনো কিছু আপনাদেরকে শিখাতে আসি নাই, জানাতে আসি নাই। আমি জাস্ট আলোচনা করতে আসছি যে সেলফ অ্যাওয়ারনেস নিয়ে আমরা একটু আলোচনা করব। এর মধ্য থেকে যদি নতুন কিছু বেরিয়ে আসে এবং আপনাদের কাছ থেকে যদি নতুন কিছু পাই, তাহলে সেটাই হবে আজকের সেশনের সার্থকতা। আর যদি আপনার কেউ শেয়ার না করেন তাহলে আমি বুঝবো যে আসলে আজকের সেশনটা আপনাদের ভালো লাগছে না। ভালো লাগতেছে, আপনি কন্টিনিউ করেন। অবশ্যই ভালো লাগতেছে। হ্যাঁ, সাইফুল ভাই একটু সামনে আগাইলে মনে হয় কোশ্চেন আসবে। জি জি, থ্যাংক ইউ। আমি আগাচ্ছি। তো আমরা এখন যে জিনিসটা আলাপ করছিলাম সেটা হলো যে সেলফ অ্যাওয়ারনেস এর ইম্পর্টেন্স নিয়ে, কেন আমাদের এই সেলফ অ্যাওয়ারনেস এর ব্যাপারে আমরা ইয়ে থাকি। এখানে আমরা একটা এইম ফর্মুলা দিয়েছি। এইম, অ্যাওয়ারনেস, আইডেন্টিফাই এন্ড মাইন্ড স্ট্র্যাটেজি। এই ফর্মুলার মাধ্যমে, যেমন প্রথমে যে কথা বলছিলাম, অ্যাওয়ারনেস, দেন হলো পারসেপশন, দেন হলো সলিউশন। এইখানে একটা এইম ফর্মুলা দিয়েছেন যে আমি যদি আমার যে কথাটা আমরা আমাদের কোর্সের ক্ষেত্রে বলছি যে সেলফ মাস্টারি বা নিজের মনের উপরে কর্তৃত্ব চালানো, নিজের মাইন্ডকে কন্ট্রোলে রাখা, সেই জায়গায় যদি আমি যেতে চাই তাহলে এই তিনটা স্টেপ আমাকে ফলো করতে হবে। প্রথমে হলো অ্যাওয়ারনেস, দেন আইডেন্টিফাই, দেন হলো মাইন্ড স্ট্র্যাটেজি। এটাকে আরেকটু বিস্তারিত ভাবে আমরা এখানে দেখাবার চেষ্টা করেছি যে সেলফ অ্যাওয়ারনেস কেন প্রয়োজন এবং এটা প্রুভেন বেনিফিটস আসে যে সেলফ অ্যাওয়ারনেস এর ক্ষেত্রে। ফার্স্ট হলো এক্সপ্লোরেশন, যে কথাটা আপনাদের মধ্য থেকে এসেছে যে নিজের সম্পর্কে অ্যানালাইসিস করা, যে আমার স্ট্রেংথ কোনটা, আমার উইকনেস কোথায়, আমার ভালো লাগার জায়গা কোনটা, আমার প্যাশনের জায়গা কোনটা, কোন কাজটা করতে আমার ভালো লাগে, কোন কাজটা করতে আমার খারাপ লাগে, এই জিনিসগুলো এক্সপ্লোর করা। সেলফ অ্যাওয়ার, যারা যত বেশি সেলফ অ্যাওয়ার তারা তাদেরকে এক্সপ্লোর করতে পারে তত বেশি। দেন আসবে ডিসকভারি। আপনি এই সবগুলো বিষয় অ্যানালাইসিসের মধ্য দিয়ে সত্যিকার আমাকে বা সত্যিকার আমাকে আমি ডিসকভার করতে পারবো। দেন আসবে আন্ডারস্ট্যান্ডিং। যখন আমি আমাকে ডিসকভার করলাম, আমি আমাকে জানলাম, তখন আমি আমাকে বুঝবো এবং আমাকে আমি যখন বুঝতে পারবো তখন আমি আমার আশেপাশকেও বুঝতে পারবো। আপনারা সবাই জানেন যে ড্যানিয়েল গোলম্যানের যে ইমোশনাল ইন্টেলিজেন্সের 4টা কোয়াড্রেন্ট আছে। একটা হলো সেলফ অ্যাওয়ারনেস, সেলফ ম্যানেজমেন্ট, সোশ্যাল অ্যাওয়ারনেস এন্ড সোশ্যাল ম্যানেজমেন্ট। তো এখানে আমরা এই সেলফ অ্যাওয়ারনেস বিষয়টা নিয়েই ডিসকাস করছি যে সেলফ অ্যাওয়ারনেস মানে আমার নিজের ইমোশন, আমার নিজের ফিলিংস, নিজের চাওয়া পাওয়া, নিজের ভালো মন্দ, নিজের স্ট্রেংথ, উইকনেস, এই জিনিসগুলো সম্পর্কে আমি অ্যাওয়ারনেস। সরি। দেন আসবে হলো সেলফ লাভ। একটা কথা আছে যে যদি আমি আমাকে না ভালোবাসতে শিখি তাহলে অন্যে আমাকে ভালোবাসবে না, বা যে নিজেকে ভালোবাসতে জানে না সে অন্যকেও ভালোবাসতে পারে না। যারা বলে যে আসলে আমি তোমাকে আমার জীবন থেকে বেশি ভালোবাসি বা তোমার জন্য আমি জীবন দিতেও রাজি, আসলে এই কথাগুলো নিয়ে আমার একটু কনফিউশন আছে যে আসলে এটা কি কতটুকু সত্যি। দেন আসবে ট্রান্সফরমেশন। যে যত বেশি সেলফ অ্যাওয়ার সে তার নিজেকে ট্রান্সফর্ম করতে পারে তত ভালো পারে। ট্রান্সফরমেশন একটা সবচেয়ে বড় উদাহরণ হিসাবে এই আমরা ফিগারটা ইউজ করেছি যে একটা আমরা সবাই জানি যে মৌমাছি, তার যে লাইফ সাইকেল যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখি যে একটা শুঁয়োপোকা থেকে কিভাবে একটা সুন্দর
প্রজাপতি তৈরি হয়, সেই লাইফ সাইকেলটা দেখলে কিন্তু আমরা বুঝতে পারি। তো ঠিক তেমনি যদি আমরা হিউম্যান বিইং হিসাবে আমরা যদি আমাদের বেস্ট ভার্সনে রূপান্তর হতে চাই বা ট্রান্সফর্ম হতে চাই, তাহলে ইনিশিয়াল স্টেজে আমাকে আমার সম্পর্কে সচেতন হতে হবে। দেন আসবে হলো মাস্টারি। তার মানে কি, ওই লেভেলে যখন আমরা যাব তখন আমার ফুললি আমার মাইন্ডের উপরে, আমার দেহ, আমার মন এবং সোলের উপরে আমার পুরো কন্ট্রোল চলে আসবে। তখনই আমরা সেই স্টেজটাকে আমরা বলতে পারি আমরা সেলফ মাস্টারি লেভেলে যেতে পারি। আচ্ছা, এইখানে আমরা যে জিনিসটা দেখাবার চেষ্টা করছি সেটা হলো যে এই যে সেলফ অ্যাওয়ারনেস এর রাস্তায় আমরা হাঁটছি বা হাঁটার চেষ্টা করছি, এই জায়গায় এসে কিছু কিছু ব্যারিয়ার আমাকে ফেস করতে হয়, যেগুলো আমাকে এই সেলফ অ্যাওয়ারনেস এর রাস্তায় বাধা দেয়। সেই বিষয়গুলো এখানে আমরা তুলে ধরার চেষ্টা করছি। প্রথমে আসছে লেক অফ মাইন্ডফুলনেস, মানে আমি আমার মনের উপরে আমি কন্ট্রোল রাখতে পারি না। আমরা মনে করি কি যে আমরা মনকে চালাচ্ছি, কিন্তু আসলে একটু অ্যানালাইসিস করে দেখেন আসলে কি মনকে আমরা চালাচ্ছি নাকি মন আমাকে চালাচ্ছে। কিন্তু এটা দেখা গেছে যদি মন হলো এমন এক জিনিস, তাকে যদি আপনার কন্ট্রোলে বা আমার কন্ট্রোলে রাখতে পারি, সে পৃথিবীর সবচেয়ে বিশ্বস্ত বন্ধু হিসেবে কাজ করবে। আর যদি তাকে আপনার কন্ট্রোলে রাখতে না পারেন বা আমার কন্ট্রোলে আমি রাখতে না পারি, তাহলে আমাকে সে দাস করে রাখবে। তাহলে কোনটা হওয়া উচিত? আমি কি আমার মনের অধীনে আমি চলবো নাকি আমার অধীনে আমার মনকে রাখবো? তা আমরা দেখছি এই জিনিসটা ক্ষেত্রে কিছুটা আমাদের ব্যারিয়ার সৃষ্টি। অনেক সময় আমরা আমাদের মন যা চায় বা মন যেটা করতে বলে আমরা সেটাই করতে চাই বা সেটাই করি। দেন আসছে কগনিটিভ বায়াস। কগনিটিভ বায়াস কি? যে আমার নিজের মনের ভিতরে কিছু কিছু পারসেপশন কাজ করে, যেগুলোর কারণে কিন্তু আমার সেলফ অ্যাওয়ারনেস হতে বাধা দেয়। আমার নিজস্ব যে পারসেপশন, সেই পারসেপশনের মধ্যে দিয়ে আমি চলতে চাই, সত্যিকার আমাকে আমি খুঁজতে চেষ্টা করি না। দেন আসছে আনউইলিংনেস টু সিক ফিডব্যাক। আমরা অন্যের কাছ থেকে কোনো ফিডব্যাক নিতে পছন্দ করি না। এই জিনিসটা আমাকে সেলফ অ্যাওয়ার হতে বাধা দেয়। তারপর আসছে কনফার্মেশন বায়াস। এটা কি? যে আমার মনের মধ্যে পূর্বের থেকেই একটা জিনিস ফিক্সড করে রাখা হয়েছে, সেই জিনিসটাই আমি কনফার্ম করতে চাই। তার মানে কি, পূর্বে নেওয়ার সিদ্ধান্তই বাস্তবায়ন আমি করতে যাচ্ছি। এটা নিয়ে পরবর্তীতে আমি কিন্তু কোনো অ্যানালাইসিস করতে চাচ্ছি না বা কারোর কোনো মতামত নিতে চাচ্ছি না। জাস্ট আমার ব্রেনে আমি যেটা আগে থেকে ফিক্সড করে রাখছি সেই জিনিসটাই আমি ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি। সেটা হলো কনফার্মেশন বায়াসনেস। মানে আমার ব্রেনে আমি আগেই কনফার্ম করে রাখছি, এই জিনিসটাই আমি এখন ইমপ্লিমেন্ট করব। এই ধরনের বায়াসনেস আমাকে সেলফ অ্যাওয়ারনেস এর পথে বাধার সৃষ্টি করে। দেন আরেকটা আসছে যে রিমেম্বারিং সেলফ ভার্সেস এক্সপিরিয়েন্সিং সেলফ। একটা জিনিস হলো যে নলেজ এন্ড এক্সপিরিয়েন্স, এই দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। আমরা সবাই জানি নলেজ দ্বারা আমরা কোনো কিছু মনে করি, আর এক্সপিরিয়েন্স দ্বারা আমরা কোনো কিছু উপলব্ধিতে আসি। এই রিমেম্বারিং আর এক্সপিরিয়েন্সের মধ্যে যদি ডিফারেন্স যত বেশি ক্রিয়েট থাকবে, তত সেলফ অ্যাওয়ারনেস এর পথে বাধার সৃষ্টি হবে। এই পয়েন্টের উপর কি আপনাদের কারো কিছু বলার আছে বা বলতে চান? সাইফুল ভাই, লাস্টের পয়েন্টটা ব্যারিয়ারটা একটু যদি আবার বলতেন। রিমেম্বারিং সেলফ ভার্সেস এক্সপিরিয়েন্সিং সেলফ।
সে মনে করেন যে আমি মনে করি যে সকালবেলা ঘুম থেকে উঠলে শরীর খুব ফ্রেশ থাকে, ওই সময়কার আবহাওয়াটা খুব সুন্দর থাকে, ওই সময় ব্রেন খুব সফট থাকে, বা ওই সময় যে কোনো জিনিস অ্যাকসেপ্ট করলে খুব খুব সহজেই আমরা ব্রেনে অ্যাকসেপ্ট করতে পারি। এটা আমি জানি, এটা আমি বুঝি, কিন্তু আমি কখনো এই কাজটা করে মানে নিজের এক্সপিরিয়েন্সে সেটা কিন্তু নিয়ে আসি নাই। আমি জানি কিন্তু এক্সপিরিয়েন্স নাই। এই যে জানা মনে করার মধ্যে আর হলো এক্সপিরিয়েন্সের মধ্যে যে একটা গ্যাপ, এই গ্যাপটা যদি বাড়ে তাহলে এই সেলফ অ্যাওয়ারনেসের রাস্তা বাধার সৃষ্টি হয়। আমি কি বুঝাইতে পারছি আশরাফ ভাই? জি জি জি, ঠিক আছে। ওকে, ফাইন। তাহলে আমরা সেলফ অ্যাওয়ারনেস কি সেই জিনিসটা জানার চেষ্টা করলাম, এবং আসলে সেলফ অ্যাওয়ারনেস কেন প্রয়োজন সেটাও আমরা কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এখন আমরা জেনে নেব যে আসলে কিভাবে আমরা আমাদের এই সেলফ অ্যাওয়ারনেস লেভেলটা বাড়াতে পারি। এখানে আমি একটা ফ্রেমওয়ার্ক নিয়ে আলোচনা করব। এই ফ্রেমওয়ার্কটাকে বলা হয় জোহারি উইন্ডো টেকনিক ফর সেলফ অ্যাওয়ারনেস ডেভেলপমেন্ট। মানে জোহারি নামক একজন সোশিওলজিস্ট এই ফ্রেমওয়ার্কটা তৈরি করেছিলেন, এই জন্য এটার নাম দেওয়া হয়েছে জোহারি উইন্ডোজ টেকনিক ফর সেলফ অ্যাওয়ারনেস। এখানে উনি 4টা উইন্ডোজ ক্রিয়েট করেছেন, এবং প্রথমেই উনি বলে নিয়েছেন যে আসলে আমাদের এই যে সেলফ অ্যাওয়ারনেস লেভেল বা সেলফ অ্যাওয়ারনেসটা 2টা ভাগে বিভক্ত। একটা হলো নিজের থেকে একটা হলো ইন্ট্রা আর একটা হলো ইন্টার। তার মানে কি, আমি আমার সম্পর্কে কতটা সচেতন আর অন্য আমাকে কতটুকু জানে, এই দুইটার কম্বিনেশনে মিলেই হলো টোটাল সেলফ অ্যাওয়ারনেস। এবং এইটাকেই উনি 4টা কোয়াড্রেন্টে ভাগ করেছেন। যদি আমরা কলাম হিসাবে যদি ধরি, ফার্স্ট কলামে আছে যে নো বাই সেলফ, নন বাই সেলফ মানে যেই জিনিসগুলো আমরা নিজেরা জানি, আর একটা কলামে আছে হলো আননন বাই সেলফ মানে যেগুলো আমরা আমাদের নিজের সম্পর্কে জানি না। আর যদি রো হিসাবে কাউন্ট করলে উপরেরটা আসছিল যে নন বাই আদার্স, যে জিনিসগুলা অন্যেরাও জানে, আর নিচেরটা হলো যে জিনিসগুলো অন্যেরাও জানে না। তাহলে ফার্স্ট সেকশন যেটা, সেই সেকশনটা হলো তাহলে নন বাই সেলফ মানে আমি আমার সম্পর্কে জানি এবং অন্য আমাকে সম্পর্কে জানে, নন বাই আদার্স। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্ট সম্পর্কে হলো এটা। সেকেন্ড কোয়াড্রেন্ট হলো যে আমি যে সকল বিষয়গুলো আমি জানি না কিন্তু অন্য আমার সম্পর্কে জানে, সেটা যাবে হলো সেকশন 2 এ। একটু কাইন্ডলি আপনাদের একটু মনোযোগ সহকারে এই জিনিসটা দেখবেন, কারণ এইটা অ্যানালাইসিসের মধ্যে আমি এটা নিয়ে অনেকদিন ধরে স্টাডি করেছি এবং দেখেছি এটার মধ্যে টোটাল এই সেলফ অ্যাওয়ারনেস লেভেল বৃদ্ধি করার জন্য টুলস এবং টেকনিক সব জিনিসগুলো এখানে আছে। আমি চেষ্টা করব যে এই জিনিসগুলো কিছুটা হলো ব্রিফ বলার জন্য। 3 নম্বর সেকশনে আসছে যে বিষয়গুলো সম্পর্কে আমি জানি কিন্তু অন্য আমার সম্পর্কে জানে না। আর 4 নম্বর সেকশনে আসবে যে জিনিসগুলো সম্পর্কে আমিও জানি না, আমার অন্যেরও আমার সম্পর্কে জানে না। যেহেতু প্রথম সেকশনটাকে বলা হচ্ছে আমি জানি অন্যও জানে, এই জন্য এটাকে বলা হচ্ছে ওপেন সেকশন। এই ওপেন সেকশনে তাহলে কি আছে? এই ওপেন সেকশনে আছে যে আমার বিহেভিয়ার, আমার ফিলিংস এবং আমার ইমোশন, যেটা সম্পর্কে আমিও জানি এবং আমার আশেপাশের মানুষরাও সেই সম্পর্কে জানে।
কিন্তু এখন কথা হলো তাহলে এই বিষয়গুলা যে বিষয়গুলো সম্পর্কে আমারও জানা আছে বা অন্যেরও জানা আছে, তাহলে এই লেভেলটাকে আমি কিভাবে আরো ইনক্রিজ করতে পারি বা এটা সম্পর্কে আমি কিভাবে অ্যানালাইসিস করতে পারি যে আসলে আমার সম্পর্কে আমি জানি বলতেছি, তাহলে কোন কোন জিনিসগুলো আসলে আমি আমার সম্পর্কে জানি এবং কোন জিনিসগুলা অন্য আমার সম্পর্কে জানে। তো এটা যদি আপনি বের করতে চান বা আমরা যদি বের করতে চাই, তাহলে আমাদের নিজেদেরকে 5টা কোশ্চেন করতে হবে। 1 নম্বর কোশ্চেন হলো ডিসক্রাইব ইউরসেলফ ইন 3 ওয়ার্ডস, যে আমি আমার সম্পর্কে 3টা ওয়ার্ড দ্বারা আমাকে ডিসক্রাইব করব। আমরা যদি নিজেদেরকে অ্যানালাইসিস করতে চাই বা নিজের সম্পর্কে জানতে চাই, আমি কি আমার সম্পর্কে 3টা ওয়ার্ড বলতে পারবো না? আমরা অনেকে বলবো যে হ্যাঁ আমি ক্রিয়েটিভ, আমি খুব ইনোভেটিভ, আমি খুব কাইন্ড, তাই না? এই জিনিসগুলো কিন্তু আমি আমার সম্পর্কে জানি, অন্যরাও আমার সম্পর্কে হয়তো জানে। কিন্তু এটা যখন আমি ওয়ার্কবুকের মাধ্যমে সেটা আমরা অ্যানালাইসিস করব, তখন কি করব, আমরা নিজেকে 5টা কোশ্চেন করব। প্রথম কোশ্চেন হলো যে আমার সম্পর্কে আমি 3টা ওয়ার্ড আমি লিখব এবং জানব। দেন হলো যে আমি আমার 3টা স্ট্রেংথ সম্পর্কে জানব, যে হোয়াট আর আওয়ার মেইন 3 স্ট্রেংথ। এই জিনিসটা আমি লিখবো বা সেটা জানার চেষ্টা করব। দেন হোয়াট আর দ্য 3 বিগেস্ট উইকনেস, কোন 3টা মানে উইকনেস আমার ভিতরে আছে। দেন লাস্ট কোশ্চেন থাকবে আমার উপরে যে কোন বিষয়টার মধ্যে আমি খুব বেশি কমফোর্টেবল থাকি। যদি এই সেকশন 1 সম্পর্কে আমি ক্লিয়ার কনসেপ্ট নিতে চাই, তাহলে এই 5টা কোশ্চেনের যদি আমি আনসার ঠিকভাবে বের করে নিতে পারি, তাহলে আমি এই ফার্স্ট কোয়াড্রেন্ট সম্পর্কে ফুললি অ্যাওয়ার থাকতে পারবো সবসময়। আমি আবার একটু রিপিট করছি যে ফার্স্ট কোশ্চেন হবে ডিসক্রাইব ইউরসেলফ ইন 3 ওয়ার্ডস, দেন what are your main 3 strengths, what are your 3 main weakness, and what things are you make most comfortable. Then আসবে আমাদের সেকেন্ড সেকশন, যে সেকশন সম্পর্কে আমরা জানি, সরি আমি আমার সম্পর্কে জানি না কিন্তু অন্যরা জানে। তো এই বিষয়গুলো কি? এই বিষয় হলো যে অন্যরা আমার সম্পর্কে মনে করছে, এটা হলো আদার্স পারসেপশন। ভাই ওখানে তো 4টা কোশ্চেন হইলো। জি, ওখানে 4টা কোশ্চেন হইলো, 5টা কোশ্চেন বলছিলেন। না সরি, 4টাই কোশ্চেন, 4টাই হবে। ওকে, যদি আমরা এই সেকশন 2 যেটা সম্পর্কে আমারও জানা কিন্তু অন্যের জানা আছে, তার মানে কি? এটা হলো যে আমার সম্পর্কে অন্য কি পারসেপশন, সেই জিনিসটা সম্পর্কে আমার অ্যাওয়ার থাকা। তো এইটা সম্পর্কে অ্যাওয়ার হইতে গেলে এখানেও আমাকে এই 4টা কোশ্চেন করতে হবে এবং এইটাকে আমরা বলছি যে ব্লাইন্ড সেকশন, মানে আমি আমাকে দেখছি না কিন্তু অন্য আমাকে দেখছে। এখানে কোশ্চেন করতে হবে কাকে? অন্যকে, যেহেতু অন্য আমার সম্পর্কে ধারণা করছে। তো সেখানে 4টা কোশ্চেন আমরা তাদেরকে করব। 1 নম্বর, ডিসক্রাইব মি ইন 3 ওয়ার্ডস। আমার আশেপাশের মানুষের কাছে আমি বলবো যে আমার সম্পর্কে তুমি যা ধারণা করো সেটা 3টা ওয়ার্ডের মাধ্যমে সেটা প্রকাশ করো। 2 নম্বর কোশ্চেন, হোয়াট থিংস ইউ ডোন্ট লাইক অ্যাবাউট মি, আমার কোন জিনিসটা তোমার পছন্দ না। 3 নম্বর কোশ্চেন,
যে তোমার মতে আমার স্ট্রেংথ কোনটা। 4 নম্বর, তোমার মতে আমার উইকনেস কোনটা। তাহলে কি হলো যে অন্য আমার সম্পর্কে কি পারসেপশন নিয়ে আছে সেই বিষয়টা সম্পর্কে আমি অ্যাওয়ার থাকলাম বা আমি জেনে নিলাম। আমি যখন এই কোশ্চেনের মাধ্যমে জেনে নিব তখন কিন্তু আমি অ্যাওয়ার থাকতে পারবো যে না অমুকে তো আমার স্ট্রেংথ সম্পর্কে এটা বলছে, কিন্তু আসলে কি আমার এই স্ট্রেংথ লেভেলটা কি আমাকে আরো বাড়ানো দরকার। অমুকে তো আমার এই সম্পর্কে এই উইকনেসের কথাটা বলছে, তাহলে এই উইকনেসটা তো আমাকে দূর করা দরকার। তো সেই ক্ষেত্রে কি হবে, আমি অ্যাওয়ার থাকবো, সেটা নিয়ে আসলে আমি কাজ করব, আমি আমার নিজের উপরে তখন কাজ করব। দেন আসছে 3 নম্বর সেকশন, এটাকে আমরা বলছি যে হিডেন সেকশন। এখানে হলো যে আমি আমার সম্পর্কে জানি কিন্তু অন্য জানে না, নন বাই সেলফ বাট আননোন বাই আদার্স। এই সেকশন সম্পর্কে যদি আমরা অ্যাওয়ার থাকতে চাই, এখানেও এখানে হলো 3টা কোশ্চেন আমরা করতে হবে। আর এইখানকার সেকশনের মধ্যে আসছে কোনগুলা, যেহেতু এটা হিডেন এরিয়া, আমি জানি কিন্তু অন্য আমার সম্পর্কে এটা জানে না। তার মানে কি, এটা হলো আমার একদম ইন্টারনাল, মানে আমার সিক্রেট ফিলিংস। কিছু কিছু ফিলিংস আছে যে জিনিসগুলো হয়তো আমি বুঝি কিন্তু অন্যকে কখনো আমি বুঝতে দেই নাই। এমন কিছু আছে হয়তো আমার পাস্ট এক্সপিরিয়েন্স, যেটা হয়তো অন্য কেউ জানে না, এটা শুধু আমিই জানি। এই ধরনের বিষয়গুলোকে এই কোয়াড্রেন্ট। তো এখানে যদি ক্লিয়ার করতে চাই বা এই কোয়াড্রেন্ট সম্পর্কে যদি আমরা অ্যাওয়ার থাকতে চাই, তাহলে আমরা 3টা কোশ্চেন করব যে হোয়াট ইজ ইউর বিগেস্ট ইনসিকিউরিটি, মানে আমার সবচেয়ে বড় ইনসিকিউরিটি কোনটা সেটা আমি খুঁজে বের করব। দেন হোয়াট ইজ ওয়ান অফ ইউর সিক্রেট দ্যাট ইউ ডোন্ট ওয়ান্ট টু শেয়ার উইথ এনিওয়ান। আপনার ভিতরে কি এমন কোনো সিক্রেট বিষয় আছে যেটা কখনোই আপনি কাউকে জানতে দিতে চান না। দেন আসবে হলো যে হোয়াট ইজ ইউর বিগেস্ট ফিয়ার, আমার সবচেয়ে বড় ভয় কিসে, সেটা আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করব, জানার চেষ্টা করব। আমরা সবাই জানি যে পৃথিবীতে যত ধরনের ভয় আছে, এই ভয়টাকে যদি যত ভয় আছে এর ভয়গুলোর মধ্যে দেখবেন মেজর 6টা ভয়কে সবাই আইডেন্টিফাই করছে যে এই 6টা ভয় সাধারণত মানুষ, এই 6টা ভয়ের কারণেই মানুষ মানে সামনে এগোতে পারে না। অনেক ভয় আছে, মনে করেন যে লোকে কি বলবে এটা ভয় আছে, ফেল করার ভয় আছে, বিভিন্ন ধরনের ভয় আছে, কিন্তু এর মধ্যে মেজর 6টা ভয়কে ধরা হয়েছে যেগুলো মানুষকে সামনে আগাতে দেয় না। আর মানুষের মধ্যে এই ভয়ই একমাত্র জিনিস যেটা আমাদেরকে একটা এটা কি বলে একটা সার্কেলের মধ্যে ফেলে দেয়, যে মানে আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার পথকে রুদ্ধ করে শুধু একটা সার্কেলে ফেলে দেয়। এই ভয় থেকে শুরু হয় ইনডিসিশন থেকে শুরু হয় ডাউট বা সন্দেহ প্রবণতা। তো প্রত্যেকটার উৎপত্তি কিন্তু এই ভয় থেকেই। আবার এটা একটা সার্কেলের মতো, যদি প্রথমে আসবে ভয়, দেন সেই ভয়ের থেকে আসবে ইনডিসিশন। যখন আমার ভিতর ভয় কাজ করবে তখন আমি কিন্তু ইনডিসিশনে ভুগবো। ইনডিসিশন থেকেই আবার ডাউটের সৃষ্টি হয়, সন্দেহের প্রবণতার সৃষ্টি হয়, যে আমি মনে করি যে না আমার এটার কারণে, আমার এই পরিস্থিতির কারণে অমুকে দায়ী, বা আমার আজকে এই অবস্থা হতো না যদি এই ঘটনাটা না ঘটতো। তখন আমরা কি করি, আমাদের উপর ডাউট তৈরি হয়। আবার এই ডাউট থেকেই পরবর্তী আবার ভয়ের আবির্ভাব, এই সার্কেলের ভিতরেই চলতে থাকে। তো সুতরাং সবচেয়ে প্রথম দরকার এই ভয়কে জয় করা।
আর এই ভয়ের মধ্যে ওই যে বললাম যে অনেক ধরনের ভয় আছে, এর মধ্যে 6টা ভয় কে আইডেন্টিফাই করা হয়েছে যেগুলো মেজর হিসাবে মানুষের লাইফে প্রতিবন্ধকতা হিসেবে কাজ করছে। তো এখন আমরা জেনে নেব যে সেকশন 4 সম্পর্কে। এই সেকশনটাকে আমরা বলছি আননোন সেকশন, মানে এটা আমিও জানি না এবং অন্যও জানে না আমার সম্পর্কে। সাইফুল ভাই 6টা ভয় কি একটু বলবেন? সরি, ও ভয়, হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলতে পারি। সেটা হলো, প্রথম হলো যে ফিয়ার অফ পভার্টি, দারিদ্রতার ভয়, ঠিক আছে। 2 নম্বর হলো ফিয়ার অফ ক্রিটিসিজম, মানে অন্য কি বলবে বা অন্য কি, মানে আমাকে দেখে কে কি মনে করে না মনে করে, এই জিনিসটার একটা ভয়। 3 নম্বর হলো যে ফিয়ার অফ ইলনেস, মানে স্বাস্থ্য ঝুঁকি বা স্বাস্থ্য, মানে এই যেমন এখনকার সময়কার যেই ভয়টা আমরা পাচ্ছি যে আমি কোভিড আক্রান্ত হয়ে যাই, বা আমি অমুক জায়গায় গেলে আমি যদি ঠান্ডা পানিতে গোসল করি তাহলে তোমার ঠান্ডা লেগে যাবে, আমার তো জ্বর এসে পড়বে। এই যে একটা অসুস্থ হওয়ার যে ভয়, এটাও মানুষকে এই সামনে এগোতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। দেন আসছে হলো যে ফিয়ার অফ লস অফ লাভ, ভালোবাসা হারানোর ভয়। দেন আসছে হলো বৃদ্ধ হয়ে যাওয়ার ভয়, ফিয়ার অফ ওল্ড এজ, বার্ধক্যের ভয় আর কি। আমরা কেউ কিন্তু বৃদ্ধ হতে চাই না, যার ফলে দেখা গেছে কি যখন একটু চুল পাকা শুরু করে তখনই কলপ লাগানো শুরু করি, বা মানে নিজেকে কিভাবে আরেকটু মানে এই যাতে বৃদ্ধ না দেখা যায় এই জন্য কত কিছু আমরা প্রক্রিয়া অবলম্বন করি। দেন আসছে হলো লাস্ট, যেটা সবচেয়ে বড় ভয়, সেটা হলো ফিয়ার অফ ডেথ, মৃত্যু ভয়। এই 6টা ভয়কে সাধারণত এই মেজর ফিয়ার হিসেবে ধরা হয়েছে আর কি। থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমরা তাহলে আসছি 4 নম্বর সেকশনে, যেই সেকশনটাকে বলা হচ্ছে আননোন সেকশন, মানে এইটা সম্পর্কে আমিও অ্যাওয়ার না এবং আমার আশেপাশের মানুষও অ্যাওয়ার না। এই বিষয়গুলো সাধারণত কোনগুলো, এমন কিছু বিষয় যে জিনিসগুলো হয়তো আমার ভিতরে হিডেন আছে, ইনবিল্ট আছে, এখন পর্যন্ত আমি নিজেকে আবিষ্কার করতে পারি নাই। আমি যেহেতু জানি না, অন্য তো জানবে না, এটাই স্বাভাবিক। কিন্তু ওই যে আমার হিডেন যেই পটেনশিয়ালিটি আছে বা হিডেন যে পাওয়ারটা আছে, সেই জিনিসটা সম্পর্কে তো আমার অ্যাওয়ার হওয়া প্রয়োজন। তো এই জন্য এই 4 কোয়াড্রেন্টে কাজ করতে হইলে বা এটা সম্পর্কে যদি আমরা আরেকটু অ্যাওয়ার থাকতে চাই, তাহলে এখানেও বেশ কয়েকটা কোশ্চেন করতে হবে নিজেকে। এই কোশ্চেনের মধ্য দিয়ে আমাদের এই জিনিসগুলো বের করে নিয়ে আসতে হবে। কারণ ঘটনা হচ্ছে কি, যে যদি কোনো বিষয় যদি মেজার না করা যায় তাহলে কিন্তু সেখানে ইমপ্রুভমেন্টের কোনো সুযোগ থাকে না। মেজার করার জন্যই এই টুলস এবং টেকনিক গুলো, যে আমি আসলে আমার সম্পর্কে কতটা সচেতন, এটা আমি আগে মেজার করব। তো যাই হোক, আমি 4th কোয়াড্রেন্ট সম্পর্কে জানার জন্য আমরা কয়েকটা কোশ্চেন করব। ফার্স্ট কোশ্চেন, এম আই হ্যাপি? এটার একটা আপনার একবার নিউট্রাল আনসার বের করতে হবে। কারণ আমরা কিন্তু সেলফ অ্যানালাইসিস বলেছি যে আসলে রাইট ও রং সেটা অ্যানালাইসিস করব না, যে যেটা যা সেইভাবে দেখতে হবে, অ্যাজ ইট ইজ দেখা, যেটা যেরকম সেই রকম দেখাটাই হলো অ্যাওয়ারনেস। তাহলে প্রথম কোশ্চেন, এম আই হ্যাপি? 2 নম্বর কোশ্চেন, ডু আই এনজয় হোয়াট আই ডু? আমি যে কাজটা করছি এটা কি আসলে আমি এনজয় করছি? এই কোশ্চেন যদি আপনি করেন বা আমরা যদি আমাদের নিজেদেরকে করি, দেখবেন যে বেশিরভাগ মানুষই এই কথাটাই বলবে যে না, আমি আসলে যে কাজটা করছি সেই কাজটাতে আমি স্যাটিসফাইড না। যাই হোক, সেই বিষয়গুলো আমরা পরে অন্য কোনো সময় আরো ডিটেলস আসবো। আমরা আজকে পয়েন্টগুলো বলি।
যে প্রথম কোশ্চেন হলো যে আমি নিজেকে প্রশ্ন করা যে আমি কি সুখী কিনা। 2 নম্বর সুখী হলো আমি যে কাজটা করছি সেই কাজটাকে আমি এনজয় করছি কিনা। 3 নম্বর কোশ্চেন হলো ডু আই হ্যাভ বিলিভ এন্ড বিহেভিয়ার দ্যাট আর লার্ন এন্ড নট ট্রুলি মাইন। তো আমি কি এমন কিছু বিশ্বাস বা এমন কিছু বিলিফ নিয়ে চলি যেগুলো সত্যিকার অর্থে আসলে আমার না বা আমার হওয়া উচিত না। আছে না অনেকে দেখা গেল যে বংশে তার বংশের ধারায় বলে যে হ্যাঁ আরে ওর তো যে আচার আচরণ এটা তো তার বংশের মানে এটা তো মিলে না, তার বাবা তো এরকম ছিল সে কেন এরকম, বা তার দাদা তো এরকম ছিল না তার আচার আচরণ কেন এরকম। তার মানে এই জায়গাটা অ্যানালাইসিস করা যায় আসলে আমি যে বিলিভ যে ফিলিংস গুলো নিয়ে চলতেছি আসলে সত্যিকার অর্থে কি এটা কি আমার। Then question আসবে do I have a great skill or talent that I am not aware of। আমার ভিতরে এমন কিছু ট্যালেন্ট কি আছে বা এমন কিছু স্কিল কি আছে যেটা সম্পর্কে আমি এখনো আসলে সচেতন না বা জানি না, অথবা সেটা সম্পর্কে আমি অ্যাওয়ার না থাকে মানে আছে জানি কিন্তু সেটা নিয়ে আমি নার্সিং করতেছি না, সেটা নিয়ে আসলে আমি কোনো কাজ করছি না। যারা যত বেশি অ্যাওয়ার তার তত বেশি তাদের প্র্যাকটিস লাইফে তাদের প্র্যাকটিসিং তত বেশি। এবং বলা হয়েছে যে আপনার যদি এই সাকসেস রেট যদি মানুষ হিসাব করেন যে একই পরিবেশে থেকে একই জায়গা থেকে একই মানে স্কুলে পড়ে একই টিচার কাছে পড়ে একটা ছেলে ফার্স্ট হচ্ছে একটা ছেলে ফেল করছে, তাদের ইতিহাস যদি ঘাটা হয় না সেও দিনের যত ঘন্টা পড়ালেখা করছে সেও তত ঘন্টা পড়ালেখা করছে, সে যত সময় দিয়েছে সে তত সময় দিয়েছে, যে টিচার কাছে পড়ছে সেও সেই টিচার কাছে পড়ছে, কিন্তু তারপর রেজাল্টের ভেরিয়েশনটা কিসের জন্য? কারণ ইজ ডেফিসিয়েন্সি অফ সেলফ অ্যাওয়ারনেস। কারণ সেও হয়তো 5 ঘন্টা পড়ছে সেও 5 ঘন্টা পড়ছে কিন্তু ওই 5 ঘন্টার সময় সে ফুলি কনসেন্ট্রেশন দিয়েছে কিনা সেটা নিয়ে কিন্তু সন্দেহ থেকে যায়। কারণ 1 সেকেন্ডের যদি ন্যানো ভাগের 1 ভাগও যদি এই অ্যাওয়ারনেস লেভেলটা ডিফারেন্ট হয়ে যায় তখনই কিন্তু রেজাল্টের ক্ষেত্রে ডিফারেন্সিয়েশনটা চলে আসে। তারপরে কোশ্চেন হবে ইজ মাই হেলথ as good as it can be। আমার এই স্বাস্থ্যটা কি এতটা ভালো আছে যতটুকু ভালো হওয়া উচিত ছিল। লাস্ট কোশ্চেন হবে ডু আই হ্যাভ থট এন্ড ফিলিংস দ্যাট হোল্ডিং মি ব্যাক। আমার কি এমন কিছু এই ফিলিংস বা চিন্তা ভাবনা আছে যেটা আমাকে মানে পিছনে টেনে রাখে। এই জিনিসটা আমাকে আইডেন্টিফাই করতে হবে এবং সেই জিনিসগুলো সম্পর্কে আমার অ্যাওয়ার হতে হবে। তো এই যে জোহারি উইন্ডোজ টেকনিক, এই টেকনিকের মাধ্যমে যদি আমরা আমাদেরকে অ্যানালাইসিস করি এবং সেই জিনিসগুলো যদি আমরা প্র্যাকটিস করি, যে আমি যখন আইডেন্টিফাই করতে পারবো, যে বললাম যে যখন আমি মেজার করে ফেলতে পারবো, আমি আমাকে যখন মেজার করব দেন আমার কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গাটা, যদি আমার স্ট্রেংথ আমি বের করতে পারি তখন আমি চিন্তা করবো যে আমার এই স্ট্রেংথের উপর আমি কি কাজ করব এবং স্ট্রেংথটাকে আমি কিভাবে আমি দিন দিন আমি বাড়াতে পারি। যখন আমি উইকনেসটা আইডেন্টিফাই করে ফেলতে পারবো তখন কিন্তু আমি ওই উইকনেস দূর করার জন্য আমি তখন বিভিন্ন ধরনের আমি মেজার নিব। তো অনেকক্ষণ কথা বললাম, এখন আপনারা একটু বলেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার 3 নাম্বার কোশ্চেন এন্ড লাস্ট কোশ্চেনটা যদি আরেকবার বলতেন। কত নম্বর কোয়াড্রেন্টে? এই যে লাস্ট কোয়াড্রেন্টে। লাস্ট কোয়াড্রেন্টে মানে এই যে প্রথম হলো যে এম আই হ্যাপি, ওকে স্যার।
2 Sir, নম্বর কোশ্চেন হলো ডু আই এনজয় হোয়াট আই ডু। 3 নম্বর কোশ্চেন ডু আই হ্যাভ বিলিভ এন্ড বিহেভিয়ার দ্যাট আর লার্ন এন্ড নট ট্রুলি মাইন। মানে যেটা সত্যিকার অর্থে আমার না, কিন্তু আমি এটা হয়তো কোনো না কোনো ভাবে অর্জন করেছি আর। 4th কোশ্চেন হলো ডু আই হ্যাভ এ গ্রেট স্কিল অর ট্যালেন্ট দ্যাট আই এম নট অ্যাওয়্যার অফ। তারপর 5 নম্বর কোশ্চেন হলো ইজ মাই হেলথ ইজ গুড অ্যাজ ইট ক্যান বি। আর 6 নম্বর কোশ্চেন হলো ডু আই হ্যাভ থট এন্ড ফিলিংস দ্যাট হোল্ডিং মি ব্যাক। ঠিক আছে? লাস্টেরটা সাইফুল ভাই, লাস্টেরটা একটু একবার। হ্যাঁ, ডু আই হ্যাভ থট এন্ড ফিলিংস দ্যাট হোল্ডিং মি ব্যাক, মানে আমার এমন কিছু চিন্তা বা মানে ফিলিংস আছে যেগুলো হয়তো আমাকে পিছন টেনে রাখছে আর কি। যে জিনিসগুলো আমাকে সামনে এগোতে দেয় না, এমন কোনো চিন্তা ভাবনা বা এমন কোনো ফিলিংস নিয়ে আমি চলি কিনা। এখন আমি আপনাদের কাছ থেকে কিছু শুনতে চাচ্ছিলাম, যদি কেউ কিছু শেয়ার করতেন। কারো কিছু বলার নাই? কি কেউ কিছু বলবেন? কারো কোনো কোশ্চেন, কোনো ফিডব্যাক বা কোনো পার্সোনাল কোনো অপিনিয়ন? সাইফুল ভাই, ওই যে 4 নম্বর কোয়াড্রান্ট যেটা, জি হ্যাঁ 4 নম্বর কোয়াড্রান্ট যেটা, এটাতে তো আমরা ওই বিষয়গুলোই খুঁজে বের করার চেষ্টা করব যেটা আমার কাছেও অজানা এবং আমার আদার যে পার্সন তাদের কাছেও অজানা। জি 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 unknown others, unknown by self. তো আই থিংক এটা মনে জি। হয় একটু খুঁজে বের করাটা মনে হয় একটু কঠিন, হ্যাঁ খুবই হ্যাঁ কঠিন হবে। আর যেটা আমার কাছেও সেটাই। অজানা, যেটা অন্য জনের কাছেও অজানা, সেটা সেই জায়গাটা খুঁজে বের করা বের করা একটু টাফ, হ্যাঁ একটু টাফ মনে হচ্ছে। কিন্তু তো ওই ধরনের ওটার মানে জন্য আসলে ওই ধরনের হিডেন ট্যালেন্ট নিয়ে কিন্তু সবাই আছি আমরা, তাই না? কারণ সৃষ্টিকর্তা সবাইকেই একটা স্পেশাল কিছু সক্ষমতা বা একটু ক্ষমতা দিয়ে দিয়েছেন। এটা সম্পর্কে কিন্তু আমরা অনেক বেশি দেরিতে বুঝি, বা অনেক এমনও আছে যে হয়তো এক জীবন শেষ হয়ে যায় সেটা জানাই হয় না। জি তো যাই হোক, আমি এরপরের স্লাইডে যাচ্ছি। সেই জায়গায় কি সাইফুল ভাই, সেই জায়গায় কি এই কোশ্চেন গুলাই কি এনাফ, মানে ওখানে কি না 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 অন্য কোনো না, এটা এখানে জাস্ট কিছু স্যাম্পল দেওয়া হয়েছে। এখানে আপনি বা আমরা আমাদের মতো করে কিছু নতুন কোশ্চেন অ্যাডও করতে পারি, কিছু বাদও দিতে পারি। এটা জাস্ট একটা স্ট্রাকচার আর কি, ঠিক আছে? প্রত্যেকটা কোয়াড্রেন্টের ক্ষেত্রে যে এই কোশ্চেন গুলা যে ফিক্সড তা না, এই কোশ্চেন গুলার বাইরেও নতুন কোশ্চেন অ্যাড হইতে পারে, এখান থেকে কোশ্চেন আপনি বাদও দিতে পারেন। ওটা হয়তো বা আমার মতো করে হয়তো বা রিভাইজ করার সুযোগ আছে। জি জি জি। আচ্ছা আচ্ছা। সত্যিকার অর্থে কি মানে এই যে যেমন এই যে স্ট্রাকচারটা, এটা তো আরেকজন মানুষ তৈরি করছে, এটা তার তার পারসেপশন দিয়ে কিন্তু তৈরি করছে। জি জি সুতরাং তার পারসেপশন আপনার পারসেপশনের সাথে বা আমার পারসেপশনের সাথে নাও মিলতে পারে, বা মিলবে এটা আশা করা যায় না, না মিলবে এটাই সত্য। জি সুতরাং আমার
সম্পর্কে যদি আমি অ্যাওয়ার হইতে চাই তাহলে আমারটা আমাকে বের করতে হবে। না, আমি আদার্স বলতে এই মডেলে যে আমরা আদার্স শব্দটা ইউজ করেছি, আদার্স বলতে তো আসলে আমাদের চারপাশে তো অনেকজনই থাকে, কিন্তু এই আদার্স বলতে আমরা আসলে সিগনিফিকেন্ট কোন মানুষগুলোকে আমরা নিতে পারি। যেমন আমার ওয়ার্ক প্লেসে, আমি যদি আমার ওয়ার্ক প্লেসে যদি এই মডেলটা ব্যবহার করি, আমার ওয়ার্ক প্লেসে যদি আমার মডেলটা ব্যবহার করি যে জি। আমার ওয়ার্ক প্লেস হচ্ছে টিচিং, সো আমাকে স্টুডেন্ট নিয়ে কাজ করতে হয়, আমার কলিগদেরকে নিয়ে কাজ করতে হয়। জি। সো আমার আশেপাশে যে সিগনিফিকেন্ট রোল যারা প্লে করে বা যাদের হয়তো আমার প্রতি আমার লাইফে যাদের ইম্প্যাক্টটা বেশি, সো তাদের জি। উপরেই আমি হয়তো বা এটাকে ফোকাস করতে পারি। অবশ্যই, আদার্স অবশ্যই। আসলে খুব কেয়ারফুলি আমাদেরকে ডিফাইন করা উচিত আমার মনে হচ্ছে। না, না, তা তো নাই। সে মনে করেন যে একটা মানুষের সাথে একজন মানুষের সাথে আমি দীর্ঘদিন ধরে চলছি বা এখনো চলতেছি, তো ওইরকম লোকের কাছ থেকে কিন্তু এই ফিডব্যাক গুলা নেওয়া প্রয়োজন, কারণ সেই ভালো বুঝবে যে মানে আসলে আমার স্ট্রেংথটা কোন জায়গায় আছে বা উইকনেসটা কোন জায়গায় আছে। সে তার মতো করে কিন্তু সে অ্যানালাইসিস করছে বা দেখছে আমাকে অনেকদিন ধরে, সুতরাং তার কাছ থেকে ফিডব্যাকটা নিলেই সেটা সঠিক আসবে, রেজাল্ট আসবে। যেমন আমার এই আদার্স এর মধ্যে কিন্তু আমার ফ্যামিলি মেম্বারও হতে পারে, আবার আদার্স এর মধ্যে আমার প্রফেশনাল টিম হতে পারে, ফ্যামিলি, ফ্রেন্ডস, প্রফেশনালস সবাই। তো এটা এই মডেলটা আসলে বিভিন্ন ক্ষেত্র বিশেষে অ্যাপ্লাই করা যেতে পারে। এটা শুধু কমন ইন জেনারেল অ্যাপ্লাই না করে আমার মনে হচ্ছে যে এটাকে যদি আমরা একটু ক্ষেত্র বিশেষে অ্যাপ্লাই করে দেখি, তাইলে মনে হয় অনেক বেশি ভালো ফাইন্ডিংস বের করা সম্ভব। জি, জি। আমিও যে হোয়াটসঅ্যাপে একটা দিয়ে দিব, ওয়েবসাইটে একটা লিংক দিয়ে দিব, যে সেখানে গেলে করতে পারবেন। একটা নিজেকে অ্যানালাইসিস করার একটা মডেল আছে এখানে, যে হলো ভায়া ক্যারেক্টারিস্টিক্স ইনস্টিটিউট। সেই ইনস্টিটিউটে ওরা রিসার্চ করে বের করছে যে মানুষের যতগুলা ক্যারেক্টারিস্টিক্স আছে, তো এর মধ্যে 24টা ক্যারেক্টারিস্টিক্সকে ওরা মানে মেইন ক্যারেক্টারিস্টিক্স হিসেবে ধরে নিয়েছে আর কি। তো এখন এই যে ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে, এর মধ্যে আপনার আমাদের সবার ভিতরে কিন্তু এই জিনিসগুলো আছে, কিন্তু ওইখানে একটা অ্যানালাইসিস করার চার্ট আছে বিভিন্ন কোশ্চেনারির মাধ্যমে, সেটার মাধ্যমে অ্যানালাইসিস করে বের করা যায় যে কোন ক্যারেক্টারিস্টিক্স গুলো আপনার ভিতরে বা আমার ভিতরে বেশি প্রমিনেন্ট আছে, মানে এই 24টার মধ্যে কোনটা বেশি আছে কোনটা কম আছে, মানে একটা সিকোয়েন্সিয়াল ওয়েতে একটা সাজাইবার একটা মানে চার্ট আছে আর কি এখানে। মানে ওটা অ্যানালাইসিস করে বের করা যায় যে আসলে আমার অনেস্টিটা বেশি নাকি ওই যে কাইন্ডনেসটা বেশি নাকি কারেজটা বেশি নাকি ক্রিয়েটিভিটিটা বেশি, মানে এই ধরনের 24টা ক্যারেক্টারিস্টিক্স অ্যানালাইসিস করে ওইখানে বের করা যায়। তো ওইটা আমি আমাদের এই গ্রুপে দিয়ে দিব এই লিংকটা, তাহলে আপনারা সবাই এখানে করতে পারবেন আর কি। ওটা ফিল আপ করলে বোঝা যাবে। হ্যাঁ, ফিল আপ করে যার যারটা করে নিতে হবে। এবং এটা যদি মনে করেন যে কেউ ইচ্ছা করে করলো, বের করার পরে তাহলে আমার কোনগুলা পিছনের দিকে আছে, তাহলে সেইগুলোর উপর একটু কাজ করি, সেইগুলার অ্যানালাইসিস করি, সেটার উপরে ইমপ্রুভ করার জন্য চেষ্টা করি। আবার যেটা আমার প্রথম লেভেলে আছে সেটা যাতে আর ডিক্রিজ না করে সেই জন্য কিছু কাজ করি। এবার কাজ করার পর দেখা গেল 1 মাস 2 মাস পরে আবার অ্যানালাইসিস করলাম যে আসলে আগের থেকে ইমপ্রুভ করছে কিনা। এখন কিন্তু ইন্টারনেটের যুগে অনেক সহজ হয়ে গেছে অনেক কিছু অ্যানালাইসিস করার। তো যাই হোক, আমরা মনে হয় সময় প্রায় 1 ঘন্টা 30 মিনিটের মতো পার করলাম। তো আমি আর বেশি নাই, আমি অল্প 2-একটা স্লাইড আছে আমি শেয়ার করে করছি। তো এখানে আমরা যেটা দেখাচ্ছি যে ওয়েজ টু ইনক্রিজ ইউর সেলফ অ্যাওয়ারনেস। এর আগের মডেলে আমরা দেখাইলাম যে কিভাবে আমরা সেলফ অ্যাওয়ারনেস লেভেলটা আইডেন্টিফাই করব। এখন আমরা যে কিভাবে ইনক্রিজ করতে পারি আমাদের এটা। ফার্স্ট আমরা যে কথা বলছি, ক্রিয়েট স্পেস এন্ড টাইম। এই টাইমটা বলা হচ্ছে যে নিজের জন্য সময় দেওয়া,
মানে আমরা এই সারাদিন এত বেশি কর্মব্যস্ত থাকি বা এটা প্রয়োজনেই হয়তো থাকি, কিন্তু এই দিনের মধ্যে অন্তত কিছুটা সময় হইলেও নিজের জন্য দেওয়া উচিত। তো এমন একটা জায়গা এবং সময় বেছে নিতে হবে যে জায়গাটায় এবং সময়টায় শুধু আমি আমাকেই দিব। প্রত্যেকটা মানুষেরই এই সময়টা এবং স্পেসটা এমন একটা স্পেস বের করে নেওয়া উচিত নিজের উপরে কাজ করার, নিজের সম্পর্কে এই যে অ্যানালাইসিস করতে হলো, এই যে নিজের সম্পর্কে অ্যানালাইসিস করার জন্য যে একটা মডেল দিলাম, সেটার জন্য তো আসলে আমার সময় দেওয়া উচিত। আমি আমার সারাদিনের যে কর্মব্যস্ততা আছে ওর মধ্য দিয়ে কিন্তু এই কাজগুলা করলে সঠিক রেজাল্ট আনা সম্ভব না। স্যার আপনার মাইক্রোফোনটা অন করতে হবে। স্যার শোনা যাচ্ছে? সাইফুল ভাই শোনা যাচ্ছে না? হ্যাঁ, প্রথমটা আমরা বললাম যে ক্রিয়েট স্পেস এন্ড টাইম, নিজের জন্য একটা সময় এবং স্পেস বেছে নেওয়া। 2 নম্বর আমরা বললাম যে প্র্যাকটিস মাইন্ডফুলনেস। মাইন্ডফুলনেস প্র্যাকটিসের জন্য আমরা যেটা বলি যে প্রার্থনার কথা বলি, আমরা মাইন্ডফুলনেস মেডিটেশনের কথা বলি এবং ভোরবেলা এক্সারসাইজের কথা বলি, যোগা প্র্যাকটিস করা বলতেছে। এই জিনিসগুলা এই মাইন্ডফুলনেস প্র্যাকটিসের ক্ষেত্রে। তিন নম্বর আমরা বলছি যে জার্নাল অফ অ্যাওয়ারনেস, মানে আমি সারাদিন যে কাজগুলো করছি সেই কাজগুলোর একটা জার্নাল মেনটেন করা, যে কোন সময় কোন কাজটা করতে গিয়ে আমার ইমোশনটা কিরকম হচ্ছিল, আমার ফিলিংসটা কেমন হচ্ছিল, এই জিনিসটা একটু অ্যানালাইসিস করা। এটাকে বলা হয় জার্নাল অফ অ্যাওয়ারনেস। মানে আমি সেই মনে করেন যে একটা মানুষ এসে আমার সাথে কথা বলছে, ওই সময় তার সাথে আমি কিরকম বিহেভিয়ার করেছিলাম, বা একজন মানুষ তার কষ্টের কথা বলছে তখন আমি তার সাথে কিরকম বিহেভ করেছিলাম। এই জিনিসগুলা অন্তত ডেইলি কিছুটা অ্যানালাইসিস করা এবং জার্নালে পুট রাখা এবং পরবর্তীতে সেটা দেখা এবং অ্যানালাইসিস করা যে আসলে মানে প্রতিনিয়তই কি আমি এরকম করছি কিনা, নাকি এক একবার এক এক রকম হচ্ছে। তারপরে লিসেনিং প্র্যাকটিস করতে হবে আমাদের। আমরা দেখছি বেশিরভাগ মানুষই শোনার চেয়ে বলাটা বেশি পছন্দ করি। তাহলে সেলফ অ্যাওয়ারনেস যদি আমরা বাড়াতে চাই তাহলে আমাদের অন্যের কথা শোনার প্র্যাকটিসটা বেশি করতে হবে। দেন আমরা বলছি যে গেইন এ ডিফারেন্ট পার্সপেক্টিভ, মানে এটাই হলো যে আগে যেটা বলা হয়েছিল যে ফিডব্যাক নেওয়া বা অন্যের পার্সপেক্টিভটা বোঝার চেষ্টা করা, নিজেকে অন্যের চোখ দিয়ে দেখার চেষ্টা করা। যদি এই কাজগুলো করি তাহলে আমরা আমাদের সেলফ অ্যাওয়ারনেস লেভেলটা বৃদ্ধি করতে পারি। আমি এখানে একটা ছোট্ট একটা গল্প বলতে পারি যে এই যে যেমন সময় দেওয়া বা একটু বিরতি দেওয়া, মানে কন্টিনিউয়াস কোনো কিছু না করে একটা পজ দেওয়া, বলা হয় যে 5 সেকেন্ড পজ। যে কোনো একটা কাজ করার পূর্বে অন্তত 5 সেকেন্ড যদি আমরা পজ দেই তাইলে হয় কি আমার ব্রেন থেকে সঠিক সিদ্ধান্তটা আসে। কারণ 5 সেকেন্ডের আগে যে রেজাল্ট আসে সেটা হলো যে
ইমোশনাল ডিসিশন আসে, 5 সেকেন্ড পরে সেটাতে আসে লজিক্যাল সেন্সটা ক্রিয়েট হয়। সেই জন্য যে কোনো কাজের ক্ষেত্রে অন্তত 5 সেকেন্ড যে কোনো একটা ভালো ডিসিশন নিতে গেলে বা গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে গেলে পজ দেওয়া প্রয়োজন। পজ না দিলে কি হয়, এটার একটা ছোট্ট একটা গল্প আছে, আমি শেয়ার করতে পারি আপনাদের সাথে। সেটা হলো, এক অলস ব্যক্তি তার এক মেন্টরের কাছে গিয়ে বলল যে আমাকে এমন একটা রাস্তা দেখিয়ে দেন যে খুব সহজে কিভাবে ধনী হওয়া যায়। আমি তো মানে পরিশ্রম করতে পারি না, এত পরিশ্রম করতে পারি না বা এত ধৈর্য আমার নাই, তাহলে আমাকে এমন কোন একটা রাস্তা দেখায় দেন যাতে খুব অল্প সময়ের ভিতরে আমি ধনী হয়ে যেতে পারি। তখন উনি বলল আচ্ছা ঠিক আছে, তোমার জন্য একটা রাস্তা আছে। তো ওকে নিয়ে গেল, একটা সমুদ্রের পাড়ে গেল, ওখানে দাঁড়ায় পাশে কিছু পাথর পড়ে আছে আর কি, বেশ কিছু পাথরের আছে, মানে একটা স্তূপ পড়ে আছে, ছোট ছোট পাথর। তখন উনি বলল যে এখানে এই যে পাথরের টুকরাগুলো আছে, এইগুলার মধ্যে একটা পাথর আছে যেই পাথরের মূল্য মানে এক টুকরা হীরার চেয়ে অনেক বেশি, সুতরাং তুমি এখানে যাও, এখান থেকে বাছাই করে ওটা তুমি নিয়ে নাও। তখন বললো যে আমি এটা কিভাবে বুঝবো যে এতগুলো পাথরের মধ্যে আমি ওটাকে কিভাবে বুঝতে পারবো যে ওটাই যে হীরার টুকরা বা ওটাই যে সবচেয়ে দামি পাথরটা। তখন তাকে বলল যে সবগুলো পাথর যখন তুমি ধরবা দেখবে যে ঠান্ডা লাগবে, শুধু ওই পাথরটাই একটু গরম অনুভব হবে। তখন বললো আচ্ছা ঠিক আছে। ভাবলো যে এগুলো খুব সহজ কাজ, এইটুকু পাথরের এগুলো সরাইতে তার বেশি সময় লাগবে না। তখন প্রথম কি করলো, সে একটা ধরলো ঠান্ডা, ফালাই দিল সমুদ্রের মধ্যে, ফালাই দিল। আরেকটা ধরলো, ফালাই দিল। আরেকটা ধরলো, ফালাই দিল। মানে ঠান্ডা লাগতেছে, ফেলে দিচ্ছে সমুদ্রের মধ্যে। তো এই করতে করতে অনেকগুলা হচ্ছে, এখন কি হচ্ছে তার ধৈর্য কিন্তু মানে আর রাখতে পারছে না, যে কি এত সময় দেওয়া যাবে, সে কিন্তু ধরছে আর ফেলাচ্ছে, ধরছে আর ফেলাচ্ছে। তো ওই যে তার দ্রুত ফালাইবার যে একটা অভ্যাস হয়ে গেছে, হঠাৎ করে ওই যে ধরছে আর ফালাইছে, কিন্তু এর মধ্যেই কিন্তু তার ওই যে গরম অনুভবটা কিন্তু হয়েছিল, কিন্তু ততক্ষণে তো ওটা অলরেডি ফেলে দিয়েছেন। ফেলে দেওয়ার পরে তার মনে কি এটা তো গরম মনে হয়েছিল। তখন সে চিন্তা করলো যে তাহলে কি হলো, তো ওটা তো চলেই গেল। তো এই জায়গা এটাই আর কি, মানে যে কথাটা বলতে যাচ্ছিলাম যে একটু ধৈর্য রাখা, একটু পজ দেওয়া, যে একটু টাইম নেওয়া কোনো একটা কাজ করার জন্য। যেমন সে যদি প্রথম থেকে যেভাবে করছে সেই ধৈর্যটা রেখে যদি আস্তে আস্তে ফেলতে পারছে, তাহলে কিন্তু সেই দামি জিনিসটা সে পেয়ে যেত। কিন্তু ধৈর্য রাখতে পারেন নাই, সে পজ দেন নাই, সে দ্রুত সবকিছু করতে চাইছে, তখন সে আর সেটা পেল না। তো যাই হোক, আজকের আলোচনার মধ্য দিয়ে আমি লাস্ট শুধু একটা জিনিস দেখাচ্ছি। এবুল ভাই, এখানে একটা কথা ছিল, জি, এটা কি একমত হবেন কিনা? তাইলে ওই যে আপনি যে লাস্ট যে বিষয়টা বললেন পজ দেওয়ার কথা, 5 সেকেন্ড আর লাইক 5 সেকেন্ড পজ দেওয়া, এটা কি আমরা আমাদের লাইফে কি আমাদের যে কোনো রিঅ্যাকশন প্যাটার্নের ক্ষেত্রেও কি এইভাবে ব্যবহার করতে পারি? এটা কাজ করে? যে কোনো ইমোশনাল রিঅ্যাকশন এর ক্ষেত্রে আমরা যে রাগ দেখাই, আমরা হয়তোবা অনেক ক্ষেত্রে বিভিন্ন ধরনের ইমোশন দেখাই, রিঅ্যাক্ট করি। সো ওই রিঅ্যাক্ট প্যাটার্নটাও কি এভাবে কাজ করে? ওই জায়গায় যদি ৫ সেকেন্ড পজ দেওয়া যায় কষ্ট করে, তাইলে কি আসলে কি লজিক্যাল ডিসিশন আসবে? বলে না যে ইমোশনাল ইন্টেলিজেন্স পিপল ওরাই যে তারা ওই যে ইমোশনের জায়গা থেকে লজিক্যাল জায়গা যাওয়ার মধ্যে যে মাঝখানে যে সময়টা, ওই সময়টা তারা ধরতে পারে এবং ওই সময়টা তারা ইউজ করে। জি। কারণ কি এটা ব্রেনের নরমাল ফাংশন, যে আমরা যা কিছু দেখতেছি বা যা কিছু শুনতেছি, এটা গিয়ে আমাদের ব্রেন এটা ফাংশন করে, এই একটা থিংকিং প্যাটার্ন তৈরি করে।
এবং সেখান থেকে আমাদের যে ইমোশনাল ব্রেন আছে, যেটাকে আমরা অ্যামিগডালা বলি আর কি, সেখান থেকে একটা রিয়াকশন যে কর্টেক্সের মধ্যে যায়। ও যাওয়ার আগে অ্যামিগডালা থেকে একটা রিয়াকশন কিন্তু আমাদের অলরেডি চলে আসে। ওই সময় যদি আমি কোনো একটা ডিসিশন নেই, তখন কিন্তু সেটা ইলজিক্যাল হবে। আর অ্যামিগডালা থেকে পরে সেটা কি করে, ওই সিগন্যালটা নিউ কর্টেক্সে যায়, এবং নিউ কর্টেক্স থেকে তখন আবার আরেকটা সিগন্যাল আসে। সেই সিগন্যালটা হলো লজিক্যাল সিগন্যাল। ওই যে প্রথমে যে ইমোশনাল সিগন্যালটা আসলো, সেটা যদি আমি কন্ট্রোল, মানে ওই সময় যদি আমি কোনো একটা অ্যাকশন নিয়ে চলে যাই, তাহলে সেই জিনিসটাই হবে হলো ইমোশনালি কোনো একটা কাজ করা আর কি। আর ওই যদি জায়গাটাতেই ইমোশনটাকে একটু দেওয়ার ব্রেক জন্য। দিয়ে যদি লজিক্যাল সেন্সের জন্য অপেক্ষা করে কাজটা করি, তখন হ্যাঁ, সেটা হ্যাঁ। হবে ইয়ে। কিন্তু এটা কিন্তু নর্মাল ফেনোমেন না, এটা কিন্তু মানে সব ক্ষেত্রেই হয়ে থাকে, কিন্তু ওই জায়গাটা কন্ট্রোল আনাটাই হলো মানে নিজের কাছে আর কি। জি। তো যাই হোক, আমরা এতক্ষণ অনেক কিছু আমি বললাম, দেখাবার চেষ্টা করলাম। হয়তো কিছুটা ভ্যালু অ্যাড হতেও পারে আপনাদের মধ্যে, তবে আপনারা যদি আরেকটু মানে শেয়ার করতেন তাহলে আমার জন্য একটু ভালো হতো। যাই হোক, আমি শুধু লাস্টে একটা জিনিস দেখিয়ে আমরা শেষ করব, যে আমি এখানে 3টা জিনিস দেখাচ্ছি, আপনারা সবাই চিনেন। এটা হলো পটেটো, একটা হলো এগ, আর হলো কফি বিন। ঠিক আছে, এটা নিয়ে একটা ইয়ে আছে যে 3টা জিনিসের বৈশিষ্ট্য কিন্তু 3 রকম। আমরা যদি আলুর বৈশিষ্ট্য জানি, এটা একটু হার্ড, ডিম এর ভিতরে সফট জিনিস, আর কফি কিন্তু একটা মানে এটার কোনো কিন্তু সুগ্রান বা মানে ভালো কোনো গ্রান বা নাই, জাস্ট একটা। বলা হয়েছে যে 3টা পাত্রের মধ্যে একই সমান পানি নিলাম, একই টেম্পারেচারে সেটাকে গরম করলাম, এবং 3টা পাত্রের মধ্যে 3টা জিনিস দিলাম। একটাতে আলু দিলাম, একটাতে এগ, এবং একটাতে কফি বিন, এবং একই সময় পর্যন্ত ওটাকে রাখলাম। দেন একই সময়ে আবার সবগুলোকে ওখান থেকে রিমুভ করলাম। করার পরে প্রথমকার যে বৈশিষ্ট্য ছিল, সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু এগুলোর ভিতরে আর থাকে না, নতুন বৈশিষ্ট্য নিয়ে আসছে এগুলা। আলু যেটা একটু হার্ড ছিল, সেটা কিন্তু এখন সফট হয়ে গেছে। এগ যেটা নরম ছিল, সেটা এখন হার্ড হয়ে গেছে। আর কফি বিন যেটা আস্তে আস্তে দানাদার ছিল, সেটা পুরো পানিতে ডিজলভ হয়ে নতুন একটা গ্রান ছড়িয়ে দিচ্ছে। তো এই জিনিসটা দ্বারা আমি এই জিনিসটাই বুঝতে যাচ্ছি যে আমরা কথার কথা আজকে 1-1.5 ঘন্টা সবাই একই সিচুয়েশনে ছিলাম, একই সময় দিয়েছি, কিন্তু এই সেশনের মধ্য দিয়ে বা কে কি ধরনের নিজের মধ্যে পরিবর্তন আনতে পারবে কি পারবে না, সেটা কিন্তু সম্পূর্ণ এটার উপর নির্ভর করতেছে, যার যার নিজের উপর নির্ভর করছে। এবং মানুষের ক্ষেত্রে এটাই একটা বিশেষত্ব যে তার এটা চয়েস নেওয়ার সুযোগ আছে, যে আমি কি আলু হব, নাকি ডিম হব, নাকি কফি বিন হব। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে আমি যে থিমটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে বা যদি কোনো কমেন্টস করতে চান, তাহলে করতে পারেন। তাইলে আমরা সেশন শেষ করব। আসলে আজকের প্রোগ্রামে আমরা কোশ্চেন করতে পারি নাই বা কম করেছি, তার কারণ হচ্ছে যে আমাদের অ্যাওয়ারনেস আসলে কম। আমরা সেলফ অ্যাওয়ারনেস বিষয়ে আমাদের অ্যাওয়ারনেস কম বলে কিন্তু আমরা আসলে আজকে বেশি কোশ্চেন করতে পারি নাই। মানে ব্যাপারটা আমাদের সাথে আসলে পরিচিত না, যতগুলো টার্মস ছিল আমরা পরিচিত না। আমরা যদি ফিউচারে যদি আমরা আরো এটা নিয়ে বেশি কাজ করি, তাহলে হয়তো আমরা বেশি জানতে পারবো। ঠিক আছে,
তো সত্যি কথা বলতে কি এটা মানে এটা প্রত্যেকটা মানুষের জন্য এটা প্রয়োজন যে এই সেলফ অ্যাওয়ারনেসটা বৃদ্ধি করা। কারণ আমি যদি আমার নিজেকে সম্পর্কে সচেতন না থাকি, নিজের সম্পর্কে যদি না জানি, তাহলে নিজেকে ইমপ্রুভ করতে পারবো না। আর নিজেকে ইমপ্রুভ করতে না পারলে আলটিমেটলি অন্যের জন্য কিছু আর করা হবে না। কারণ এজ এ হিউম্যান বিং আমরা কিন্তু সবাই আলটিমেটলি এই সমাজের জন্য বা অন্য মানুষের জন্য কিছু করে যেতে চাই। তো করে যেতে চাইলে তা আমি আমার লেভেলটা তো আমাকে বুঝতে হবে যে আমার পক্ষে আসলে কোনটা করা সম্ভব বা কোনটা করা উচিত বা কোনটা করতে আমি পারবো। তো এই জিনিসগুলো অ্যানালাইসিস করতে হলে আমার এই সেলফ অ্যাওয়ারনেস লেভেলটা আমাকে বাড়াতে হবে। মানে আসলে আজকের প্রোগ্রামের আগে আসলে আমার ধারণাই ছিল না যে সেলফ অ্যাওয়ারনেস যে একটা সফট স্কিল হতে পারে। সফট স্কিলের এটা তো ফান্ডামেন্টাল মানে বেস। যেমন আমি হ্যাঁ, আমরা সফট একটা স্কিল মানে ইয়া যা করেছি, মনে করি আমি ওই যে সফট স্কিলের যে যতগুলা ইয়া আছে লেটার আছে, এই সফট SOFT এগুলো দিয়ে আমি প্রত্যেকটা অ্যাক্রোনিম তৈরি করছি। এর মধ্যে এই যে প্রথম যে সফট এইটাকে আমি দিছি সেলফ অ্যাওয়ারনেস। ঠিক আছে? তো আমার মানে সত্যিকার অর্থে কি এবার যেই মানে সেলফ মাস্টারি প্রোগ্রামটা আমরা শুরু করছি, এটা আমরা চেষ্টা মানে চিন্তাই ছিল যে হ্যাঁ আমরা এইভাবে ধাপে ধাপে যাব, যে প্রথমে সেলফ অ্যাওয়ারনেস, দেন সেলফ কনফিডেন্স, দেন সেলফ ম্যানেজমেন্ট, তারপরে স্যার আমি সেলফ মাস্টারির মধ্যে যাব। তো যাই হোক ইনশাআল্লাহ পরবর্তীতে আবার যদি কোনো সেশন আমরা ইয়া করি তখন এই জিনিসগুলো ধাপে ধাপে আমরা কন্ডাক্ট করব। রাফেল ভাই, আমার একটা যে আইডিয়া শেয়ার করার ইচ্ছা ছিল, একটু যদি জি। আপনার আইডিয়া বুঝতে পারতাম। যে সেলফ অ্যাওয়ারনেস বিষয়টা আসলে আমরাও বিভিন্ন বইয়ে পেয়েছি এবং এটা হয়তো এতটা ডিটেলস হয়তো বা কোনো মডেল ব্যবহার করা হয়নি, কিন্তু আপনার এখানে হয়তো বা নতুন কিছু মডেল দেখেছি, কিছু বিষয় হয়তো ক্লিয়ার হয়েছে। আসলে ফুললি সেলফ অ্যাওয়ার তো আসলে ওই আপনি বললেন পুরো জীবনটাই হয়তো বা কেটে যেতে পারে, কিন্তু আসলে আমরা জি তো পার্শিয়াল অ্যাওয়ারনেস দিয়েই যাচ্ছি, জি বা পথ চলছি, জীবনটা চালিয়ে যাচ্ছি পার্শিয়াল অ্যাওয়ারনেস দিয়ে। এখন এই পার্শিয়াল অ্যাওয়ারনেস এর মানে আসলে লেভেলটা, পার্শিয়াল অ্যাওয়ারনেস এর লেভেলটা মানে আমাদের জীবনে মানে কতটুক প্রভাব রাখতে পারে এই পার্শিয়াল অ্যাওয়ারনেস। যে আমরা যে পার্শিয়াল অ্যাওয়ারনেস নিয়ে তো আমাদেরকে লাইফটা লিড করতে হচ্ছে, ফুল অ্যাওয়ার তো আসলে আমরা হয়তোবা কয়জন অ্যাচিভ করতে পারবো আমরা জানি না জীবনে, হুম। কিন্তু এই পার্শিয়াল অ্যাওয়ারনেসটা দিয়েই তো আমাকে পথটা চলতে হচ্ছে। আসলে এই পার্শিয়াল অ্যাওয়ারনেস এর মধ্যে আসলে আপনি কোন কোন জায়গাটাকে গুরুত্ব দিবেন বেশি? না, গুরুত্ব যেটা আমি বলতে চাচ্ছি সেটা হলো যে আমি অ্যাওয়ার থাকতে হবে। আমি সবচেয়ে গুরুত্ব দিই হলো যে আমার প্রেজেন্ট থাকে, বর্তমানটাকে আমি বেশি গুরুত্ব দিতে চাই, যে এই সময়ে আসলে আমি আমার সম্পর্কে কতটুকু জানি বুঝছি, এবং যতটুকু জানি এবং বুঝছি সেটা আমি ইমপ্লিমেন্ট করতেছি কিনা। না, আপনি বলতে চাচ্ছেন যে শুধু প্রেজেন্ট সিচুয়েশনে এট দ্য প্রেজেন্ট টাইম আমি নিজেকে বোঝার চেষ্টা করব, শুধু প্রেজেন্ট হ্যাঁ সিচুয়েশনে। হ্যাঁ, কারণ At কি least আমার পাস্ট তো পাস্ট, আর ফিউচার তো মানে আনসার্টেন। আনসার। সুতরাং প্রেজেন্ট সময়টাকে যদি আমি বেশি ইউটিলাইজ করি তাহলেই হয়তো মানে সুন্দর ফিউচার গড়ে উঠবে আর কি। তো যাই হোক, এটা মানে এটা তো একটা লাইফ লং জার্নি। এটা এই জার্নির মধ্যেই থাকতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো কি, এই যে জার্নিটা শুরু করলাম আমরা, বা যেই জার্নিটা আমরা শুরু করতে চাই, সেই জার্নির শেষে গিয়ে আমি কি পাবো
সেটার প্রত্যাশা না করে এই জার্নির মধ্যে থেকেও আনন্দ আছে, সেই আনন্দটা খুঁজে বের করতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, এই জিনিসটা। সাইফুল ভাই, অনুমতি দিলে আমি কিছু কথা শেয়ার করতাম আর কি, যদি আপনার অনুমতি দেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমি তো সকাল থেকে সে অনুমতি মানে বলতেছি দেখি। বেসিক্যালি আজকের সেশনটা খুবই ভালো লাগলো এবং আপনার কাছ থেকে খুব আস্তে আস্তে করে এক একটা জিনিস বোধগম্য হওয়ার সুযোগ হয়েছে সবার, আশা করি। তা যে সব কোশ্চেন গুলো আসছে, যে অ্যাওয়ারনেস এর যে বিষয়গুলো আমরা আজকে পেয়েছি সাইফুল সেশন থেকে, তা আমি একটা জিনিস বলবো যে এই অ্যাওয়ারনেস কে আপনার ভিতরে জাগ্রত করার জন্য যে পয়েন্ট গুলো এসছে, তার ভিতরে হ্যাপিনেসটা সবসময় প্রাধান্যশীল একটা বিষয়, যে হ্যাপিনেস থাকতে হবে, হ্যাপি মোমেন্টটাকে ক্রিয়েট করতে হবে, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট থিং। তা একটা অডিং সিচুয়েশনে 5 টাইমস এর জন্য একটা পজিং সিচুয়েশনে আপনাকে হ্যান্ডেলিংটা খুব পাওয়ারফুল হয় যদি আপনি নিজেকে সেই লেভেলে কন্ট্রোল করতে পারেন। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যখনই আমরা পাবলিক স্পিকিং এ যাই বা অডিয়েন্সের সামনে কথা বলি, এখন তো ভার্চুয়াল হচ্ছে, অডিয়েন্সের সামনে যখন কথা বলি, তখন অডিয়েন্সদেরকে কন্ট্রোল করার জন্য আপনার হাতে থাকবে মাত্র 10 সেকেন্ডস। এই 10 সেকেন্ডস এর মধ্যে আপনার অডিয়েন্সকে কন্ট্রোল করতে হবে। তা আমি আজকের সেশনে অ্যাওয়ারনেস এর ক্ষেত্রে এইটুকু বলবো যে আমরা প্রথম এখানে অ্যাটেন্ড করেছিলাম অলমোস্ট 26, আর এখন মেবি আছি 16 জন। তাহলে অ্যাওয়ারনেসে এই 16 জন ব্যক্তি উইনার, এই 16 জন ব্যক্তি উইনার অ্যাওয়ারনেসের জন্য। আমি এটাকে ফলো করছি। তো সো এই অ্যাওয়ারনেসের 16 জন ব্যক্তি তার জীবনের প্রেক্ষাপটে যতটুকু সময় আমরা জীবিত থাকবো, ততক্ষণ পর্যন্ত আমরা এই লেসনটাকে একটা মাইন্ড ব্লোয়িং লেসন হিসেবে নিজের ব্রেনে সেট আপ করে নিয়ে যদি আমরা কন্টিনিউ প্র্যাকটিস সেশনের মাধ্যমে নিজেকে অতিবাহিত করতে পারি, তাহলে আমার মনে হয় যে এই 16 জন পিপলস আমরা ইন দ্য লাস্ট অফ দ্য এন্ড অফ দ্য লাইফ টাইমে আমরা আসলে একটা ভালো মাইন্ড ব্লোয়িং একটা জায়গায় যেয়ে নিজেদেরকে উপস্থাপন করতে পারবো বলে আমি মনে করি। আর এই ক্ষেত্রে সবার সহযোগিতা ইনশাল্লাহ আমি কামনা করছি, আর ভালো ভালো সেশন আমরা এসএসডিসির মাধ্যমে পাবো এটাও আশা করছি। তো এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ ইস্তিয়াক ভাই। সত্যি কথা বলতে কি, এখানে আরেকটা গল্প মনে পড়ে গেল আপনার কথা শুনে, যে একটা লোক যখন তার 20 বছর বয়স, তখন সে চিন্তা করতেছিল যে আমার ভিতরে যে এনার্জি আছে, যে স্পৃহা আছে, আমি পুরো পৃথিবীটাকে পাল্টে দেব। ঠিক আছে? তো তার ভিতরে সেই তখন স্পৃহা কাজ করতেছে যে সে এমন কিছু কাজ করবে যাতে গোটা পৃথিবীর চেহারাটাই যাতে পাল্টে যায়। তখন সে সেইভাবেই ঠিকই তার সময় দিয়েছে বা চেষ্টা করছে। পরে যখন 30 বছর বয়সে আসলো, যখন সে মানে পড়ালেখা শেষ করে এখন একটু কর্মজীবনে আসলো, তখন সে চিন্তা করে, না একটু বিশাল কাজ, এই কাজ মানে দায়িত্ব নেওয়াটা আমার জন্য টাফ। ঠিক আছে, এখন যদি কর্মজীবনে আসছি, তাহলে অন্তত দেশের জন্য অন্তত কিছু করি, দেশটাকে পাল্টে দিতে হবে। ঠিক আছে? তো এই করতে করতে তার আবার মানে বিয়ে করলো, তার সন্তান ফ্যামিলি ট্যামিলি হলো। তো যখন 40 বছরের পার দিয়ে দিল, তখন চিন্তা করে যে না, দেশের জন্য করতে গিয়ে তো আর হচ্ছে না। তো ঠিক আছে, আমার যে সমাজটা আছে, পরিবেশটা আছে, এর জন্য কিছু কাজ করতে হবে। এই করতে করতে তার 50 বছর যখন হয়ে গেল, তখন দেখে যে না, সমাজও চেঞ্জ হচ্ছে না, কিছুই হচ্ছে না। ইন দ্য মিন টাইমে তার ফ্যামিলির বাচ্চারা বড় হয়ে গেছে, তার ফ্যামিলির ওয়াইফের সাথে তার রিলেশন একটু খারাপ হয়ে গেছে, কারণ সে তো ওইসব নিয়ে ব্যস্ত, সে তো আর পরিবারের সময় দেয় নাই খুব একটা। তখন তার মনে হলো যে না রে, আমার তো ফ্যামিলির দিক দিয়ে তো বিগড়ে যাচ্ছে, বা আমার ছেলে একদিকে চলে যাচ্ছে, মেয়ে একদিকে চলে যাচ্ছে, তো এখন এইসব বাদ, তাহলে ফ্যামিলিটাকে অন্তত ঠিক করি। ততক্ষণ অনেক সময় পার হয়ে গেছে, এখন আর ফ্যামিলির সন্তানরা তার কথা শুনে না, তার ওয়াইফ তার কথা শুনে না। এই পরিস্থিতি হইতে হইতে তার মনে করেন যে 5-7 বছর গেছে, এখন সে মৃত্যু শয্যায় শুয়ে আছে। ওই শুয়ে শুয়ে তখন তার একটা উপলব্ধিতে আসছে
যে আসলে যেই বয়সে আমি পুরো পৃথিবীটাকে চেঞ্জ করতে চাইছিলাম, ওই সময় যদি আমি নিজেকে চেঞ্জ করতাম, তাইলে হয়তো আমি যদি নিজেকে চেঞ্জ করতে পারতাম, তাহলে আমাকে দেখে আমার পরিবার চেঞ্জ হইতো, পরিবারকে দেখে সমাজ চেঞ্জ হইতো, সমাজকে দেখে এত দেশ চেঞ্জ হইতো, তাইলে হয়তো আলটিমেটলি পৃথিবীটাও সুন্দর হইতো। কিন্তু ততক্ষণ তো জীবন শেষ। যে ভানু বন্দ্যোপাধ্যায়ের একটা কৌতুক ছিল যে ঘরে হ্যাঁ। চোর চুরি করে যাচ্ছে আর সে দেখছে দেখি না কি করে, অর্থাৎ লাস্ট অব্দি জীবনের শেষ প্রান্তে এসে এখনো বলছে যে দেখি না সামনের দিনটা আর একটু কিভাবে কি করা যায়। কিন্তু হ্যাঁ, চেঞ্জ হ্যাঁ, করতে সেটাই। হবে আপনার ইনার সাইড থেকে, অর্থাৎ আপনার ভিতর সেটাই। থেকে যদি আপনি নিজেকে চেঞ্জ না করতে পারেন, আলটিমেটলি কোনো কিছুই চেঞ্জ হবে না। কোনো যত কিছুই বলে না কেন, আপনার গোল সেট হবে না, আপনার কোনো কিছুই সেট হবে না। সো নিজের থেকে নিজেকে চেঞ্জ করেন, নো ইয়োরসেলফ। আগে নিজেকে জানেন, নিজেকে প্রশ্ন করেন শোয়ার সময় যে আপনি কতটুকু সময় নিজের জন্য ভাবেন, নিজের জন্য কি করলেন, নিজের জন্য কতটুকু সময় দিবেন। এইটুকু অন্তত 5 মিনিট করে যদি দৈনিক শোয়ার সময় আপনি নিজেকে সময় দিতে পারেন, তাহলে আপনার নিজের অ্যাওয়ারনেসে অনেক ইম্পর্টেন্ট থিঙ্ক আপনি নিজে খুঁজে খুঁজে বের করতে পারবেন। চলে আসবে, চলে আসবে। না সেটাই, আজকে আমাদের এখানে যারা অনেকে স্টুডেন্টরা আছে, তাদের কিন্তু মনে করেন যে এটা কিন্তু একটা ভালো লক্ষণ যে তারা কিন্তু এখন এই জিনিসগুলো চর্চা করছে, এগুলো নিয়ে চিন্তা করছে। এই সময় যদি এই অ্যাওয়ারনেসটা যদি চলে আসে, তাহলে কিন্তু তাদের দ্বারা ভালো কিছু হবে আর কি। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে তাহলে শেষ করি নাকি? জি, করা যায় ইনশাআল্লাহ। তো তো সবাইকে ধন্যবাদ। ইনশাআল্লাহ আগামী 3 তারিখে আবার দেখা হবে আপনাদের সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনা করে শেষ করছি। আসসালামু জি আলাইকুম। সাইফুল ভাই স্যার ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম স্যার। আসসালাম। জি সাইফুল ভাই ধন্যবাদ। আমরা যেন নিজেকে চিনতে পারি, দোয়া করবেন সবাই যেন নিজেকে চিনতে পারি। ভালো। না না, ওই চীনারও বিভিন্ন ফর্মুলা আছে, ওটা নিয়ে ইনশাআল্লাহ পরবর্তীতে আলোচনা করা হবে আর কি। জি ইনশাআল্লাহ।